প্রায় 17-18 বছর আগের। আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, তাকে আমি বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার সেই সম্পর্কটা মেনে নিতে চায়নি। অনেক মাস এই বিয়ে নিয়ে ঝামেলা চলছিল। আমি চেষ্টা করছিলাম ওই মেয়েকে যেভাবেই হোক বিয়ে করার, কিন্তু আমার মা বাবা কিছুতেই রাজি ছিলেন না। তারা চাচ্ছিলেন না আমার বাবার ভাতিজির সাথে বিয়ে দিতে। আমি যখন দেখলাম আমার পরিবারের কেউ কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়, তখন আমি আমার পছন্দের সেই মেয়েকে সাথে নিয়ে আদালতে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললাম। তার বাবা মা এই দুনিয়ায় ছিলেন না, সে তার মামার সাথে থাকত আর আমার অফিসেই কাজ করত। আমি আদালতে গিয়ে বিয়ে করলাম এবং তাকে সাথে করে বাড়িতে ফিরলাম। আমার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার বাড়িতে কি কাণ্ড ঘটতে যাচ্ছে। আমার মা বাবা আর বোনটা এমন আচরণ শুরু করলো যা আপনারা কেউ ভাবতেও পারবেন না। কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার নাটক করছিল, কেউ বিষ খাওয়ার নাটক করছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি আমি কিভাবে সামলাবো। আমি আব্বুকে কিছু কথা বলার জন্য তাকে তার রুমে নিয়ে গেলাম। রুমে গিয়ে আব্বুকে সব বুঝিয়ে বললাম। আব্বু আমার কথা শুনে চুপ করে রইলেন, আর হয়তো বুঝতে পারলেন আমি সত্যি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আব্বু আমার কাঁধে হাত দিয়ে আমাকে আশ্বস্ত করলেন। আমার এই মুশকিলের সময় আব্বুর সাথে মিলে আমি আমার মা আর বোনদের একটু সামলানোর চেষ্টা করলাম আর সবাইকে নিজ নিজ ঘরে পাঠিয়ে দিলাম। কিন্তু আমি জানতাম এখানেই সবকিছু শেষ হবে না, বরং সামনে সমস্যা আরো বাড়বে। বাস্তবেও তাই হলো। আমার বোনেরা আর মা আমার স্ত্রীর পেছনে লেগে গেল। সকালে, দুপুরে, সন্ধ্যায় কোনো সুযোগই তারা হাতছাড়া করছিল না আমার স্ত্রীকে ছোট করার। নানা বাহানায় তাকে কষ্ট দিতে লাগলো। তাদের এই আচরণে আমি একটা ব্যাপার মাথায় ঠিক করে ফেললাম এবং পরিবারকে জানিয়েও দিলাম। আমি বললাম, যদি আপনারা আমার স্ত্রীর সঙ্গে খুশি খুশি থাকতে না পারেন আর এভাবেই তাকে কষ্ট দিতে থাকেন, তাহলে আমি আলাদা বাড়ি নেব। এই বাড়িতে আমার স্ত্রীর জায়গা না হলে আমিও থাকতে চাই না। আমি ছিলাম আমার বাবা মার একমাত্র ছেলে আর দুই বোনের একমাত্র ভাই। যেহেতু আমি বাড়ির একমাত্র ছেলে ছিলাম আর বাড়ির একমাত্র রোজগারও আমারই ছিল, তাই আমার এই কথা শুনে আমার মা বোনেরা বেশ বড়সড় ধাক্কা খেল। যখন আমি আলাদা হওয়ার কথা বললাম, তখন ঘরের পরিবেশ হুট করেই পুরোপুরি বদলে গেল। আমার মা আর বোনদের আচরণও রাতারাতি পাল্টে গেল। মা আমাকে বলতে লাগলেন, বাবা তুমি চিন্তা করো না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, তোমাকে কোথাও যেতে হবে না। তাদের এই আচরণ দেখে আমি খুব খুশি হলাম। আমি তো শখের বশে আলাদা হচ্ছিলাম না, বরং তাদের আমার স্ত্রীর প্রতি করা দুর্ব্যবহার দেখেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু তাদের বদলে যাওয়া আচরণ দেখে আমি নিজেও ভেতর থেকে কিছুটা অনুতাপ অনুভব করলাম। ভাবলাম হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু যখন ঘরের পরিস্থিতি ভালো হয়ে গেল, তখন আমার স্ত্রী নিজেই বলতে লাগলো আমার বোনেরা আর তাকে বিরক্ত করে না। তখন আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম, মনে বেশ শান্তিও পেয়েছিলাম। মনে অনুতাপটাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল। এভাবে সবকিছু ঠিকঠাক চলতে লাগলো। বিয়ের পর আমার স্ত্রী চাকরি ছেড়ে ঘরেই থাকতে শুরু করলো। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। একদিন আমি অফিস থেকে রাতে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে দেখি আমার স্ত্রী বিছানায় বসে আছে আর আমাকে দেখে মুচকি হাসছে। হাসি হাসি মুখে সে আমার দিকে টেবিলে রাখা একটা কাঁচের বাটি এগিয়ে দিল। বাটি খুলে দেখি সেখানে আমার সব থেকে পছন্দের মিষ্টি রাখা। আমি আমার স্ত্রীর দিকে তাকালাম, কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার দিকে তাকিয়ে আমি দেখি তার হাসি হাসি মুখে যেন কোথা থেকে অসম্ভব এক মায়া এসে ভর করেছে। এ যেন এক নুরানি হাসি। তাকে দেখে আমার মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। আমি তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আজ এত খাতির করছো যে? আমার কথা শুনে সে আমার কানে কানে বলল, আমি নাকি বাবা হতে চলেছি। এত বড় সুসংবাদের জন্য তার করা সেই আয়োজন আমার কাছে যেন অতি সামান্য মনে হতে লাগলো। সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরলাম আর খুশিতে ঘর থেকে কিছু সময় পরই বের হয়ে গেলাম। আমি বাইরে থেকে বিরিয়ানি, মিষ্টি সব কিনে নিয়ে বাসায় আসলাম আর আমার স্ত্রীর পছন্দের সব খাবার কিনে নিয়ে আসলাম। বাড়ি এসে আমি আমার বাবা মা আর বোনদের এই সুসংবাদটা দিলাম। যখন আমি এই সুসংবাদটা তাদের শোনালাম, তাদের রিয়াকশন দেখে আমি খুবই অবাক হলাম। তারা কেন জানি না মোটেও খুশি হলো না, বরং তারা অদ্ভুত কিছু কথা বলতে শুরু করলো। তারা বলল, এত জলদি কিসের? তোমার রোজগারের অবস্থা জানো না? প্রয়োজনে এই বাচ্চাটাকে মেরে ফেলো আর এই মেয়েটাকেও তালাক দাও।
অন্য কাউকে বিয়ে করো। আমি তাদের কথা শুনে আকাশ থেকে পড়লাম। আমি তাদেরকে বললাম, কোন ধরনের বোকার মতো কথা বলছেন আপনারা? যেমন আমি আপনাদের সন্তান, তেমনি সে এখনো দুনিয়াতেও আসেনি। সে আমার সন্তান। আপনারা আমার পরিবার হয়ে কিভাবে এত বড় কথা বলতে পারলেন? এই কথা আমাকে বললেন কিভাবে? এটাই শেষ। আমার স্ত্রী যেন এই কথা আর কোনোভাবেই জানতে না পারে। এটা আমি আপনাদের অনুরোধ করছি না। যদি কখনো সেই কথা জানে, সেই দিনই হবে আমার এই বাড়িতে থাকার শেষ দিন। আমি এসব বলে আমার রুমে চলে আসি। ভাবছিলাম পরিবারের নতুন সদস্য আসার খবর শুনে সবাই অনেক খুশি হবে, কিন্তু ঘরের পরিবেশ দেখে মনে হলো আমাদের ঘরটি যেন শোকের ছায়ায় ঢেকে গেছে। আমি আমার বোনদের আর বাবা মায়ের চিন্তা ভাবনা কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানি না তারা আসলে এখন চাইছেনটা কি। যখন তারা আমার স্ত্রীকে মেনে নিল, তখন আমাদের বাচ্চা হওয়ার ব্যাপারটায় তাদের কি সমস্যা থাকতে পারে? আর আমার রোজগার নেহাত কমও নয়। তাহলে তাদের এই আচরণের কারণ কি? আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই আমাদের সময়গুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আমার স্ত্রীর ৪র্থ মাস চলে আসে। এই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার স্ত্রী হঠাৎ একদিন আমাকে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। আমার কেন জানি না খুব ভয় করে ইদানিং। আমি জানি না কেন, কিন্তু ভয় লাগে। আচ্ছা বলো তো, আমার এই বাচ্চাটা এই দুনিয়ায় আসবে তো? দুনিয়ার আলো দেখবে তো? তার কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাকে কি বলে শান্ত করব বুঝতে পারছিলাম না। আমি তার পাশে বসে জিজ্ঞাসা করলাম, এমন কথা কেন বলছো? কি হয়েছে? আর তুমি বলো তো, কি নিয়ে এত ভয় লাগছে তোমার? সে কোনো উত্তর দিল না, শুধু বলল, ব্যাস, একটা অজানা ভয়। মাথার ভেতর অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে। এই যা। আমি তাকে বললাম, এই সময়ে মেয়েদের অনেক ধরনের চিন্তা মাথায় আসে। এই অবস্থায় হরমোনাল পরিবর্তন হয়, তাই হয়তো এমন হচ্ছে। মাথার চিন্তা ভাবনা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়, এটাই স্বাভাবিক। সে বলল, না, এমন কিছু হচ্ছে যেটা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত সেটা ঘটে চলেছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমার স্ত্রী দিনকাল কাটছিল, যার ফলে তার মাথা দিন দিন বিকল হয়ে যাচ্ছে। আমি যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তাদের সব খুলে বললাম। তাদেরও আমার মতোই বক্তব্য। এমন অবস্থায় এসব হওয়া অস্বাভাবিক কিছু নয়। সাধারণত মেয়েরা এমন সময়ে কিছু ক্ষেত্রে মানসিক চাপের মধ্যে পড়ে। আমার মা বাবা এবং বোনদের আচরণও সেই সময়ের মধ্যে অনেকটা বদলে গেল। হঠাৎ করেই তাদের আবার আমার স্ত্রীর প্রতি সদাচরণ শুরু হলো। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা যেন আমার স্ত্রীকে চোখে হারায়। হঠাৎ করেই তারা আমার স্ত্রীর প্রতি এতটাই নরম হয়ে গেল যে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। তারা নিজেরাই সারাদিন তার ঘরে পড়ে থাকত, তার খাবার আর নাস্তা নিজেরাই বানাতো, আর তাকে নিজেরাই খাইয়ে দিত। তাদের এই খেয়াল দরদ দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল। আমি এখন পুরোপুরি নিশ্চিন্ত। এখন আমি অফিসে খুব শান্তিতে কাজ করতে পারছি। আগে তো বাড়িতে স্ত্রীর কথা ভাবতে হতো, তাই অফিসের কাজে মন লাগতো না। একদিন রাতে বাসায় ফিরে দেখি আমার স্ত্রীর মুখ শুকিয়ে আছে। আমি তৎক্ষণাৎ কিছু জিজ্ঞাসা না করে আগে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রাতে তার সাথে বিস্তারিত আলোচনার জন্য মনস্থির করলাম। রাতে বিছানায় শুয়ে শুয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? আমার কথা শুনে সে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আর বলল, তুমি জানো, আমাদের ঘরে একটা অদ্ভুত ছোট ছেলে আছে, যার উচ্চতা প্রায় 3-3.5 ফুট হবে। তার মুখ আর শরীর দুটোই আগুনে পুড়ে ঝলসে গেছে। সে আমার দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ। আমার খুব ভয় হচ্ছে। আমি হাসতে হাসতে স্ত্রীকে বললাম, তুমি কি সব নাটকের গল্প বলছো বলো তো? এখানে ছোট বাচ্চা আসবে কোত্থেকে? আমার কথা শুনে স্ত্রী কিছুটা চুপ হয়ে গেল। সে বলল, সে আমাকে সত্যি কথাই বলেছে। সেই ছোট ছেলে প্রায়ই নাকি আমার স্ত্রীকে ঘরে তাকে দেখতে আসে আর শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এখন আমি কি ভাববো না ভাববো আমি বুঝতে পারছিলাম না। যদিও তার কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল না, তবু আমি তাকে এটা বলতে পারলাম না তার অবস্থার কথা ভেবে। আমি শুধু নরম সুরে বললাম, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখছিলে।
এমন কিছু তো সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারে না যে তাদের ঘরে পুড়ে যাওয়া কোনো শিশু ঘোরাফেরা করছে। কিন্তু আমার স্ত্রী বারবার কসম করে বলতো, না, আমি ভুল দেখিনি, সে আমাদের ঘরেই থাকে, আর আমি তাকে অনেকবার আমার দিকে তাকানো অবস্থায় দেখেছি। আমি তাকে শান্ত করার জন্য বললাম, যা হচ্ছে তা নিয়ে চিন্তা করো না, সে তো শুধু তাকিয়েই আছে, তাই না? তোমাকে তো বিরক্ত করছে না, আর তুমি এত বেশি সুন্দর যে তোমাকে দেখে মানুষ তাকিয়েই থাকবে। আমি তাকে স্বাভাবিক করার জন্য তার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলাম। সেদিন রাত কোনোভাবে পার হয়ে গেল। এক রাতে আমরা দুজনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার স্ত্রীর চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। সে চিৎকার করছিল আর নিজের শরীরে হাত বুলাচ্ছিল। এই অবস্থায় সে বারবার বলছিল, আমার শরীরে টিকটিকি ঢুকে গেছে, আমার নাক দিয়ে ঢুকেছে, আমার কান দিয়ে ঢুকেছে। আমি তাড়াতাড়ি ঘরের লাইট অন করলাম, কিন্তু সেখানে কোনো টিকটিকির দেখা নেই। তবুও সে তখনও তার শরীর ঝাড়া দিচ্ছে, যেন টিকটিকি এখনো তার গায়ে আছে। আমি তার মাথায় হাত রেখে বললাম, দেখো, তোমার শরীরে কোনো টিকটিকি নেই, আর টিকটিকি মানুষের নাক আর কান দিয়ে ঢুকবে কিভাবে? মশারি টাঙানো আছে, সে বাইরে থেকে ভেতরে আসবে কিভাবে? কিন্তু তার মুখের ভয় আমাকে বারবার বলে দিচ্ছিল যে সে প্রচন্ড ভয়ে দিন দিন নিতিয়ে যাচ্ছে। আমি তাকে কাছে টেনে নিলাম, তার কাঁধে হাত রাখলাম, বললাম, তুমি এখন ঘুমাও, আমি জেগে আছি, আর তোমার ওপর কোনো টিকটিকি আসবে না। এই কথা শুনে সে একটু স্বস্তি পেল, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুমোচ্ছিল, আমি কিভাবে যেন দেখলাম একটা ছায়া আমাদের বিছানা থেকে বেরিয়ে যাচ্ছে। ছায়াটা ঠিক তেমন ছিল যেমনটা আমার স্ত্রী আমাকে বলেছিল। সেটা 3-3.5 ফুটের একটা ছায়া, আর তার শরীর হালকা দৃশ্যমান। সে একটি ছোট ছেলে, তার পুরো শরীরটাই আগুনে পোড়া। ছায়াটা কয়েক সেকেন্ডের জন্য আমাকে দেখা দিল, আর তারপর হঠাৎ করেই কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আমি এটাকে নিজের ভুল ভেবে সেদিন রাতে আমার স্ত্রী ঘুমিয়ে যাবার পর ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠলাম, তখন আমার স্ত্রী রক্ত বমি করছিল। সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল, তার মুখ থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। সে কোনো কথা বলতে পারছিল না। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় সে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। আমি তাকে খুব ভালোবাসা আর মায়া দিয়ে বোঝালাম, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ আছেন, ওনার উপরে ভরসা রাখো। ডাক্তারের কাছে ছুটে গিয়ে অনেক টেস্ট করালাম। ডাক্তার কিছু ওষুধ দিল আর জানালো আমার স্ত্রী আর বাচ্চা দুজনেই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। ওষুধের কারণে তার বমি বন্ধ হয়ে গেল, কিন্তু সে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। বাবা মা আর বোনরাও এত চিন্তিত হয়েছিল যে আমি নিজেই নিজেকে মনে মনে বলছিলাম, দেখো আমার স্ত্রীর জন্য আমার পরিবার কতটা চিন্তিত, আমার মা বোনেরা কতটা খেয়াল রাখছে আমার স্ত্রীর। কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল আমার স্ত্রী। আমি এখানে ছোট করে একটা তথ্য দিতে চাই। আমার স্ত্রীর নাম মায়েরা। একদিন মায়েরা আমাকে খুব দুঃখের সঙ্গে বলল, মনে হচ্ছে আমি আর বেশি দিন তোমাদের সাথে থাকতে পারবো না। আমাদের মাঝে কেউ আছে যে আমাদের আলাদা করার চেষ্টা করছে। যদি আমি তোমার কাছে একটা কথা বলি, তোমার খারাপ লাগবে না তো? আমি বললাম, না, একদম না, যা বলবে বলো। মায়েরা বলল, আমার মনে হচ্ছে তোমার মা ও বড় বোন আমার উপর জাদু করাচ্ছে। আমি তার কথা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বললাম, কি বলছো মায়েরা? এটা কিভাবে সম্ভব? এখন পরিস্থিতি আর আগের মতো নেই। আমার মা আমাকে খুব ভালোবাসেন, সে আমার সাথে এমনটা করতে পারেন না। আর আমার বোনেরা তোমার কত খেয়াল রাখছে তুমি দেখতে পাচ্ছ না? মায়ের ভাষ্য মতে আমি বাবার ভাতিজিকে বিয়ে করার জন্যই নাকি আমার মা মায়েরার উপর জাদু করেছে। আমি মা বাবাকে জানিয়ে দিয়েছিলাম আমি মায়েরাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। এটা আমার স্পষ্ট সিদ্ধান্ত। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন এমন ভাবছো? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার স্ত্রী যে ঘটনাটি বলল সেটা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এটা মেনে নিতে হয়েছে। এরপর আমার স্ত্রী আমাকে বলতে লাগলো, একদিন দুপুরে উঠে মায়েরা দেখলো আমার বড় বোন তার বালিশ সেলাই করছে। যখন আমার স্ত্রী জিজ্ঞেস করলো আমার বোন এখানে বালিশ নিয়ে কি করছে, সে বলল, আরে কিছু না মায়েরা, তোমার বালিশ ফেটে গিয়েছিল তাই আমি সেলাই করে দিচ্ছি।
এই কথা বলে আমার বড় বোন সব বালিশ একসাথে মিশিয়ে ফেলল, যেন মায়েরা ওই বালিশটার খুঁজে না পায়। আমি মায়েরাকে বললাম, তাদের আচরণে আমার এমন কিছু মনে হচ্ছে না, কিন্তু আল্লাহ জানেন তাদের মাথায় আসলে কি চলছে। আমি মায়েরাকে চিন্তা করতে নিষেধ করলাম আর বললাম আমি নিজে তাদের সাথে এ ব্যাপারে খোলামেলা কথা বলবো। পরে যখন আমি আমার মা বোনদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তারা আমার উপর চড়াও হয়ে গেল। আমি দেখলাম তারা দুপুরের জন্য রান্না করছে। আমি তাদের স্বাভাবিক করার জন্য জিজ্ঞাসা করলাম, দুপুরে তারা কি খাবার রান্না করছে? তারা উত্তর দেওয়ার বদলে আমাকে কটাক্ষ করতে লাগলো। আমার মা বললেন, কি হয়েছে বাবা, তোমার স্ত্রী এখন আমাদের বানানো খাবারও পছন্দ হচ্ছে না নাকি? আরো কিছু বলতে চায়, আমাদের অপমান করতে চায়? জাদুকর তো বানিয়েই দিয়েছে, আর কিছু চাইলেও সে বানাতে পারে, আমার আপত্তি নেই। তার সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর সেই নবাবজির মুখে আমাদের বানানো খাবারটাও দেখি আর রোচে না। আমার মাকে বললাম, ডাক্তার বলেছে মায়েরাকে ডায়েট দিতে, তাই আমি শুধু জিজ্ঞেস করছিলাম। এখন আমার ভয় হচ্ছে যদি তারা নারাজ হয়ে যায় তাহলে মায়েরার দুপুরের খাবারটাও না আবার বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম একজন কাজের মহিলা রেখে দেই, যে মায়েরার জন্য আলাদা খাবার তৈরি করবে, তার খেয়াল রাখবে। কিন্তু আমি আমার মাকে কাজের মহিলা রাখার আসল কারণটা বললাম না। আমি বললাম কাজের লোক রাখার কারণ তেমন কিছু না, সে মায়েরার টুকটাক কাজ করবে, এই আর কি। কিছুদিন পর বাড়িতে এসে শুনি আমার বোনেরা মায়েরার সাথে মারাত্মক বাজে ব্যবহার করেছে। সে বেচারি তাদের কিছুই বলেনি, নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। সে আমার কাছেও কোনো অভিযোগ করেনি। আমি জেনেছি কাজের মহিলার কাছ থেকে। আমি আমার বোনদের কড়া ভাষায় সবকিছু জবাব দিলাম। আমার অবস্থা দেখে আমার বাবাও তাদের উপর চড়াও হলেন। এখন আমার এক পা অফিসে আর অন্য পা ঘরে, এই অবস্থায় দিন যাচ্ছে। আমাকে কখনো কখনো অফিস কামাই পর্যন্ত করতে হতো, কেননা বাড়ি থেকে বাবার ফোন আসতো, মায়েরা অসুস্থ হয়ে পড়তো আর তাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হতো। একদিন আমি প্রতিদিনের মতো অফিসে কাজ করছিলাম, হঠাৎ আমার স্ত্রীর ফোন এলো। তার কথা শুনে মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছে। সে আমাকে বলল, তাড়াতাড়ি বাসায় এসো, আমাকে বাঁচাও, নইলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আমি বাইক চালিয়ে দ্রুত ঘরে পৌঁছালাম। আল্লাহ জানে কি হয়েছে, যখন আমি ঘরে ঢুকলাম সে এসে আমার সাথে লেপ্টে গেল আর বলল, আজ আমি ঘুমাচ্ছিলাম, তখন সেই ছেলে যার শরীর পুরো পুড়ে গেছে সে আমার গলা চেপে ধরেছিল। আমি সাথে সাথে তার গলার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই সেখানে দাগ ছিল, তার গলার উপর আঙুলের দাগ স্পষ্ট। আমি আমার বোনদের ডেকে বললাম, এসব কিভাবে হলো? তারা বলল, আমাদের ঘরে নাকি তারা কেউ আসেনি। তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, তাহলে মায়েরার গলায় দাগ কিভাবে এলো? আমার বোন আস্তে আস্তে আমার কানে কানে বলল, ভাই হয়তো নিজে নিজেই হাত দিয়ে করেছে, যাতে তোমার অ্যাটেনশন পায়। আমার বোন হওয়া সত্ত্বেও আমি তাকে সজোরে চড় মারলাম এবং তাকে ঘর থেকে বের করে দিলাম। আমার স্ত্রী তখনও ভয়ে জুবুথুবু হয়েছিল। আমি তাকে ঘরে নিয়ে গেলাম। আমার স্ত্রীর অসহায়ত্ব অশ্রু সজল হয়ে তার চোখ থেকে গড়িয়ে পড়তে শুরু করল। আমি ভাবলাম কি হতো যদি আজ তার মা বাবা বেঁচে থাকতেন, তাহলে সে কত আনন্দে এই 9 মাস কাটাতে পারত, এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত। এই অবস্থায় একজন মানুষ আদৌ কি পারে এত যন্ত্রণা সহ্য করতে? আমি তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম, যদি তুমি চাও আমি তোমাকে তোমার মামার বাড়িতে রেখে আসতে পারি, সেখানে তুমি ভালো থাকবে। সে না বলে দিল। সেখানে তার মামি নাকি খুব কঠোর, তাকে একদিনও থাকতে দেবে না। আগেই তাকে তাড়াবার জন্য নিত্য নতুন পায়তারা করত। আমি আফসোস করতে লাগলাম। পরদিন অফিস থেকে বাসায় ফিরলে মায়েরা আমাকে তড়িঘড়ি করে ধরে নিয়ে গেল তার রুমে, দরজা বন্ধ করে দিল। সে বলতে লাগলো, আজ তোমার বোনকে হাতে নাতে ধরে ফেলেছি, এটা দেখো, সে আমার বালিশের মধ্যে তাবিজ ঢোকাচ্ছিল। যখন আমি সেই তাবিজগুলো দেখলাম তখন তাদের ওপর অদ্ভুত কিছু লেখা ছিল। কোথাও ছিল অঙ্কে লেখা কিছু নম্বর, কোথাও ছোট একটা পেঁচা বানানো ছিল, আর কোথাও এমন কিছু শব্দ ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞাসা করলাম আমার কোন বোন এটা করেছে। সে বলল, আমার বড় বোন। আমার বড় বোন আসলেই খুব চালাক। ছোট থেকেই তার আচরণ ছিল খুবই উগ্র, এই জন্য তার বিবাহিত জীবনও বেশি দিন টেকেনি। সে এমন একটা মেয়ে যার বিয়ের আগেও আচরণ খুব খারাপ ছিল। আমি আগে থেকেই চেষ্টা করতাম তাকে এড়িয়ে চলার, কারণ তার কাছে নেতিবাচকতা ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম এই তাবিজগুলো সে রেখেছে কিনা।
তখন সে আমার সাথে ঝগড়া শুরু করে দিল এবং বলল আমি কেন তার উপর মিথ্যা অভিযোগ দিচ্ছি। আমার স্ত্রী আমাকে উস্কানোর জন্যই নাকি এসব বলছে। সে নিজেই কাগজে পোকামাকড় এঁকে নাকি এসব করেছে এবং বোনের উপর দোষ চাপাচ্ছে। সে বলল, তোমার বউ তো পাগল হয়ে গেছে, তুমিও কি পাগল হয়ে গেছো? আমরা ওর উপর তাবিজ করব কেন? সে এসব আমার স্ত্রীর সামনেই বলছিল। সাধারণত নির্যাতিত মানুষ কথা বলে না, কিন্তু তাদের অভিশাপ আল্লাহর কাছে পৌঁছে যায় ঠিকই। একদিন আমি অফিসে ছিলাম, মায়েরার ৭ম মাস চলছিল। অফিসে কাজ করছি এমন সময় আমার মায়ের ফোন এলো। তিনি দ্রুত আমাকে বাড়িতে আসার জন্য বললেন, কারণ মায়েরার অবস্থা নাকি খুব খারাপ। যখন আমি বাড়িতে পৌঁছালাম দেখলাম মায়েরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার সত্যি খুব খারাপ অবস্থা ছিল সেদিন। সে চিৎকার করছিল। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলাম এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি অ্যাম্বুলেন্সে তার পাশেই বসেছিলাম। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। সে অর্ধ বেহুশ অবস্থায় ছিল। সে মুখ থেকে মাস্ক সরিয়ে মৃদুস্বরে বলল, শাহেদ, তোমার পরিবারের লোকজন আমার সাথে যা করেছে তার জন্য আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমি জানি এটাই আমার তোমাকে বলার শেষ কথা। আমি মরতে মরতেও তোমার সামনে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। অনেক স্বপ্ন ছিল আমার তোমাকে নিয়ে, আমার পেটের বাচ্চাটাকে নিয়ে। তোমার পরিবারের লোকেরা আমার জান নিল, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমার পেটের বাচ্চাটার কি দোষ ছিল বলতে পারো? তাকে দুনিয়ার আলো দেখার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। আমি ওর চেহারাটাও দেখতে পারলাম না শাহেদ, দেখতে পারলাম না। এই বলে সে প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল আমার চোখের সামনেই। আমার অশ্রু থামার নামই নিচ্ছিল না। আমি শুধু চিৎকার করছিলাম আর বলছিলাম, মায়েরা একবার চোখ খোলো, একবার। এভাবে আমাকে একা রেখে যেও না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি সব সময় আমার সাথেই থাকবে, আমাদের বাচ্চাকে নিয়েই। তুমি দ্রুত সুস্থ হয়ে যাও মায়েরা, আর আমাদের বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যাব আমরা। তার চোখ অল্প অল্প খুলল আর মুখে ছিল এক অদ্ভুত হাসি, যা আমি প্রথমবার তার মা হবার সংবাদ পাওয়ার সময় দেখেছিলাম। সেই হাসি হাসি মুখটা নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বললেন, দুঃখিত, আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি। আপনার বাচ্চা আপনার স্ত্রীর পেটে আরো 2 দিন আগেই মারা গিয়েছে। সেখান থেকেই বিষ আপনার স্ত্রীর শরীরে ছড়িয়ে পড়েছে, যার ফলে তিনিও। হ্যাঁ, আমার মায়েরা আমার সন্তানের সাথেই দুনিয়া ত্যাগ করে চলে গেল। পরের 6 মাস আমি খুবই অসহ্য যন্ত্রণায় কাটালাম। মায়েরা কেন মারা গেল আমি জানি না। মা আর বোনদেরই সন্দেহ হচ্ছিল, হয়তো মায়েরাই ঠিক ছিল। তারাই হয়তো মায়েরার উপর জাদু করিয়েছে, যার ফলে আজ আমার সন্তান, আমার মায়েরা আমাকে রেখে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি কাকে কি বলবো, কাকে ধরবো? এসব ভেবেই আমি এই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। আমি 6 মাস আমার ঘর থেকে বের হইনি। শুধু বিছানায় মায়েরা যে জায়গায় শুয়ে থাকত, যে বালিশে মাথা দিত, সেখানে হাত বুলাতাম। তাকে স্বপ্নে দেখতাম। সে আমাকে বলতো, সাহেব, এভাবে কি জীবন চলবে? আমি নেই তো কি হয়েছে? তুমি আমার জন্য নিজের জীবনে অগ্রসর হও, এতেই আমার খুশি। এ সময় আমি দেখতাম আমার স্ত্রীর পাশে ছোট্ট এক পরীর মতো মেয়ে তার হাত ধরে দাঁড়িয়ে আছে। হয়তো সে আমারই মেয়ে। আমার চাকরিটা চলে গেল। মা বোনেরা ভেতরে এসে খাবার রেখে যেত। আমি শুধু বাঁচার জন্য সামান্য খাবার মুখে তুলতাম। একদিন সন্ধ্যায় আমি মাগরিবের নামাজ পড়ে শুয়েছিলাম। আমার ছোট বোন আমার কাছে এসে বলল, ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই। আমার এই বোনটা ছিল খুবই ভালো। ও মায়ের খুব যত্নও করত, তাকে যথেষ্ট সম্মান করত। আমার এই বোন যে কথা আমাকে বলতে শুরু করলো, আমি শুধু মনে মনে ভাবছিলাম, কেন এই কথা শুনতে শুনতে আমার মৃত্যু হলো না। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। আমার বোন বলল, ভাই, মায়েরা ভাবির ওপর আসলে জাদু করা হয়েছিল, এটা সত্যি। এটা আমিও জানতাম না। তুমি হয়তো ভাবছো এই জাদু বড় আপু করেছে, কিন্তু না, বড় আপু শুধু সাহায্যই করেছে। তুমি এখন ভাববে তাহলে মা এই জাদু করিয়েছে। সেটাও ভুল। এই জাদু করিয়েছেন
স্বয়ং আমাদের বাবা। বাবা সবসময় তোমাকে সাপোর্ট করত ঠিকই, কিন্তু তিনি ভেতর থেকে মায়েরা ভাবির প্রতি প্রচন্ড নারাজ ছিলেন। তোমাদের সন্তান হবার সংবাদ পেয়ে তিনি হিংস্র হয়ে ওঠেন। বড় বোনের সাহায্যে তিনি এই কাজ করেন। মায়েরা ভাবিকে তেমন একটা পছন্দ না করলেও তাকে কখনো মেরে ফেলার বা ক্ষতি করার চিন্তা করেনি। আমার বোন কথাগুলো বলছিল আর আমি যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছিলাম। সে বলল, ভাবিকে খাবারের মধ্যে বিষাক্ত রক্ত মিশিয়ে খাওয়ানো হতো, আর সেটা কোনো সাধারণ প্রাণীর রক্ত না, বরং মৃত শিশুর রক্ত। আব্বা এবং বড় বোন কবরস্থানে গিয়ে মৃত শিশু কবর থেকে বের করে তাদের রক্ত সংগ্রহ করত। রান্নার পর ভাবির খাবারে তা মিশিয়ে দিত মায়ের আর আমার চোখ ফাঁকি দিয়ে। কবরস্থানের লোকের সাথে বাবার পরিচয় ছিল। নতুন কোনো শিশু মারা গেলেই সে ফোন করে বাবাকে সব জানিয়ে দিত, আর তারা রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে চুপচাপ সেই শিশুর কাছ থেকে রক্ত নিয়ে আসত। তারপর তাদেরকে সেই কবরস্থানের লোকেদের সাথে গতকাল কথা বলতে দেখেছি। গতকালই আমি কবরস্থানে সেই লোকটিকে টাকার লোভ দেখিয়ে তার কাছ থেকে সব জানতে পারি। বিশ্বাস করো ভাই, আমি যদি আগে জানতে পারতাম কিছুতে এসব হতে দিতাম না। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার স্ত্রী সন্তানকে বাঁচাতে পারলাম না। আমি শুধু রাগে ফুঁসছিলাম আর ভাবছিলাম আমার জন্মদাতা বাবা এত নিচে কিভাবে নামতে পারে। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম কাকে দিয়ে এই কাজ করানো হয়েছে। সে বলল সবকিছু এক কবিরাজের দ্বারা করানো হয়েছে, যার ঠিকানা কবরস্থানের ওই লোক দিয়েছিল। সেই কবিরাজ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক জায়গায় বসে। আমি তৎক্ষণাৎ সেই কবিরাজের কাছে গেলাম এবং তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করলাম। এক পর্যায়ে আমি তার উপর হাত তুলতে উদ্ধত হই। প্রথমে সে স্বীকার করতে চাইছিল না, কিন্তু যখন চাপ বেড়ে গেল তখন সে সবকিছু স্বীকার করল। বলল, আমার কোনো দোষ নেই, আমি নিজেও তাকে মানা করেছিলাম এই জাদু করতে, সে শোনেনি, আমাকে টাকার লোভ দেখায়। এই কাজ করতে তোমার বাবা আমাকে অনেক টাকা দিয়েছেন, আমাকে মাফ করো। আমি বুঝতে পারছিলাম না সেই সময় আমার রক্তচাপ কতটা বেড়ে গিয়েছিল, কারণ আমার মাথার রগ ব্যথায় ফেটে যাচ্ছিল। যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমার বাবা আমার সামনে দাঁড়িয়েছিল। সে জানতো যে আমি সবকিছু জেনে গিয়েছি। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তুমি কি আমার স্ত্রীকে মেরেছ? তোমাকে উত্তর দিতে হবে না, আমি সব জেনে গিয়েছি। বাবা, আজ থেকে তুমি আমার জন্য মরে গেছো। বাবা জন্য আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু কসম করে বলছি যদি এটা অন্য কেউ হতো এতক্ষণ জীবিত থাকতে পারত না। এরপর শুধু আমি নিজের জিনিসপত্রগুলো নিলাম আর সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিছু সময় চেষ্টা করার পর আমি ইংল্যান্ড চলে গেলাম। আমি ইংল্যান্ডে আছি প্রায় 15 বছর হয়ে গেছে। এরপর আমি বাড়ির লোকদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি। শুধু আমার ছোট বোনের সাথে আমার যোগাযোগ আছে। তাকে আমি সেই অসুস্থ মানুষগুলোর সাথে রাখতে চাইনি, তাই তাকেও আমি ইংল্যান্ডে আমার কাছে নিয়ে আসি। আমি জানি না আমার বাবা জীবিত আছেন কি মরে গেছেন। সত্যি কথা বলতে কি, আমার এসবে কিছু যায় আসে না। আমি তাদের নিয়ে চিন্তাও করি না। আমার স্ত্রী ও সন্তানের সাথে তারা যা করেছে তার জন্য আমি কখনই তাদের মাফ করতে পারবো না। আমি নিজে আল্লাহর কাছে দোয়া করব যেন তারা সবাই জাহান্নামের আগুনে জ্বলে। একজন মানুষ এত নিচে কিভাবে নামতে পারে? আমরা সাধারণত শয়তানকে খারাপ বলে থাকি, কিন্তু যখন একজন মানুষ তখন অনার্স করছিল। আমাদের মা বাবা সবসময় ঘরের পরিবেশ খুব সুন্দর মতো রাখতেন, আর আমাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিল খুবই সুন্দর। আজ পর্যন্ত আমরা কোনো কিছু নিয়ে ঝগড়া করিনি। সবসময় একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতাম, আর নিজেদের মনের সব কথা ছিল সব আমরা একজনের সাথে শেয়ার করতাম। একদিন স্কুল ছুটি হওয়ার পর বন্ধুদের সাথে আমরা বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখি বাড়ির লোকজন অনেক চিন্তিত। বড় বোনের মুখও খুবই দুঃখী লাগছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ছোট বোন কোথায়? তখন আম্মা বললেন, তার শারীরিক অবস্থা নাকি ভালো নেই এবং সে ঘরে আছে। তার শরীর খারাপ শুনে আমি চিন্তিত হয়ে গেলাম এবং তার ঘরে যেতে চাইলাম, কিন্তু আম্মা আমাকে বাধা দিলেন। এখন যেও না ওর ঘরে, ও কষ্ট পাচ্ছিল, এই কারণে ঘুমিয়ে গেছে, থাক, এখন যেতে হবে না। আমি আম্মার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, সকালে তো সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? আম্মু তখন আমাকে কিছু বললেন না, কিন্তু আমার বড় বোন আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে বললেন যে ছোটটা খুব অদ্ভুত আচরণ করছে, কখনো তার চোখ উঠছে, কখনো আমাদের দিকে তাকিয়ে গর্জন করছে। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম এবং বড় বোনকে বললাম,
চলো তাহলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে। আমার বড় বোন বললেন, না না, এখনই দরকার নাই, আগে তাকে ঘুমাতে দাও, হতে পারে ঘুমিয়ে এসে ঠিক হয়ে যেতে পারে। সে সকালে ঘুম থেকে ওঠেনি, আর আমি তার জন্য বাইরে বসে চিন্তিত হয়ে রয়েছিলাম, এবং এরপর থেকেই তার এরকম অবস্থা। ঘুমাক, কালকে দেখা যাবে। আমি সেদিন সকালবেলা স্কুলে যাইনি। আমার বোন ঘুম থেকে তখনও ওঠেনি। আমি একই অবস্থায় বাইরে বসে চিন্তিত হয়ে রইলাম, এবং সকালে যখন সে ফাইনালি তার ঘর থেকে বের হলো, তখন তার মুখটা বেশ মলিন ছিল। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কে রে, তোর শরীর কেমন এখন? ও খুব ঠান্ডা গলায় উত্তর দিল, হ্যাঁ ভালো আছি। তারপর আমরা সবাই টেবিলের সামনে বসে নাস্তা করতে শুরু করলাম। আমি লক্ষ্য করছিলাম যে ছোট বোন কিছু অদ্ভুত আচরণ করছে। না সে আমাদের পরিবারের কথায় যোগ দিচ্ছিল, না আমাদের দিকে মন দিয়ে তাকাচ্ছিল। যদিও সে তার বাড়ির একদম এমন একজন সদস্য ছিল যে বাড়ির প্রাণ ছিল বলা যায়। আমাদের কথায় মজা করা ছিল তার সব থেকে প্রিয় কাজ। এটা কিভাবে সম্ভব যে সে আজ পুরোপুরি চুপচাপ ছিল? আমি বারবার তার নাম নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু এত চেষ্টা করার পরেও সে আমার দিকে তাকাচ্ছিল না, যেন আমি তার জন্য একেবারে অপরিচিত একজন ব্যক্তি ছিলাম। তারপর সে নাস্তা করে আবার নিজের ঘরে চলে এলো। ঘরে গিয়ে সে ঘরের দরজা লক করে দিল। আমি আম্মুকে বললাম, আম্মু এটা কি হইল? আম্মু বললেন, মনে হচ্ছে ওর কোনো বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে, বাদ দে, চিন্তা করিস না। আমরা সবাই জানতাম যে সে খুবই ইমোশনাল এবং সংবেদনশীল একজন ব্যক্তি ছিল। ছোট ছোট বিষয়গুলো মাথায় নিয়ে খুব সহজেই দুশ্চিন্তায় পড়ে যেত ও। আমি তার ঘরের দিকে হাঁটা শুরু করলাম এবং গিয়ে দরজায় নক করতে লাগলাম। প্রথমে সে কোনো উত্তর দিল না। যখন আমি তাকে ডাকতে শুরু করলাম, তখন সে বলল, ভাই এখান থেকে চলে যা, কথা বলতে ইচ্ছা করছে না। আমি যখন কাউকে কথা বলতে চাইছিলাম না এই কথাগুলো, তখন আমার আম্মু জিজ্ঞেস করলেন যে তুই যে ওর রুমে গেলি, কি হইল? আমি আম্মুকে কিছু বলিনি। বাড়িতে তখন আম্মা আর ছোট বোন একা ছিল। দুপুরে যখন আমরা বাড়িতে ফিরে এলাম, তখন দেখে অবাক হলাম যে আম্মা বাড়ির বাইরে হাঁটছিলেন। আমাদের আসতে দেখে তিনি দ্রুত আমাদের কাছে দৌড়ে এলেন এবং বললেন, দ্রুত ভেতরে চলো আর দেখো ভেতরে কি হয়েছে। আম্মাকে একা দেখে আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম যে তিনি কেন বাইরে একা হাঁটছেন। যখন আমরা তিনজন ভেতরে গেলাম, তখন আম্মা আমাদের রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। দেখলাম বাসনগুলো সব পড়ে ভেঙে গেছে। আমরা হতবাক হয়ে সেই দৃশ্য দেখছিলাম আর আম্মুর দিকে তাকিয়ে প্রশ্ন করছিলাম। আমি সাহস করে বললাম, আম্মু এটা কিভাবে হলো? আম্মু বললেন, বাবা এটা সব ছোটর কাজ। আমরা দুজনে আম্মুর কথা শুনে চিন্তিত হয়ে গেলাম আর জিজ্ঞেস করতে লাগলাম, আম্মু ছোট কিভাবে এই কাজগুলি করেছে? আম্মু বললেন, বাবা আমি রান্না করছিলাম, হঠাৎ মনে হলো পেছনে কেউ একটা বিড়াল এসছে। সে আসতেই আমার কোমরের পেছনে নখ দিয়ে এমন আঁচড় দিয়েছে যে বাসনগুলো আমার হাত থেকে পড়ে যায়, এবং এরপরে মনে হচ্ছিল কেউ যেন সেই বাসনগুলোকে তুলে দেয়ালের দিকে মারছে। তারপর আমি দেখলাম আমার পেছনে ছোট দাঁড়িয়ে আছে। এই কথা বলতে গেলে কাচের বাসন ভাঙার জন্যই আমার আম্মুরও হাত কেটে যায় এবং ছোটরও হাত কেটে রক্ত বের হয়ে যায়। আমরা যখন ওই দিকটা তাকালাম, সেখান থেকে আম্মু বলছিল সেখানে সত্যি অনেক রক্ত পড়েছিল। আমরা দ্রুত ছোটর ঘরের দিকে ছুটলাম, কিন্তু ঘরটা লক করা ছিল। আমি দরজায় জোরে জোরে ঠক ঠক করতে লাগলাম, ছোট দরজা খোলো, তোমার হাতে বেশি আঘাত লেগেছে, এটাকে চিকিৎসা করাতে হবে, কোথাও বেশি রক্ত যেন চলে না যায়, বেরিয়ে এসো তাড়াতাড়ি। এই কথাগুলো বলার পরে ভেতর থেকে কোনো উত্তর আমরা পেলাম না। আমি দ্রুত ঘরে গিয়ে সেই ঘরের অন্য চাবি নিয়ে এলাম, কিন্তু ভেতর থেকে সে তালা লাগিয়ে রেখেছিল। আমি আব্বুকে ফোন করে বাসায় ডেকে নিলাম। আব্বু আমার ছোট বোনের ঘরের দরজা ভেঙে ফেললেন। তার বিছানার উপর প্রচুর রক্ত পড়েছিল। আমরা তাকে নিয়ে হাসপাতালে ছুটলাম। ওখানে গিয়ে জানলাম যে তার অনেক রক্ত চলে গেছে কাটা স্থান থেকে। আব্বু তাকে নিজের রক্ত দিলেন। 2-4 দিনের মধ্যে তার স্বাস্থ্যের একটু উন্নতি হলো, কিন্তু তার আচরণ তেমনই রয়ে গেল। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, ছোট বল কি হয়েছে তোর, তুই আমাকে বলবি তো যে তোর কি হয়েছে, তুই এভাবে কেন বদলে গেলি? সে আমার দিকে অনেক অচেনা নজরে তাকিয়েছিল, যেন আমাকে চিনতে পারছে না। আমরা পরিবার মিলে সিদ্ধান্ত নিলাম তাকে স্কুলে পাঠানো উচিত এবং তার প্রিন্সিপালের সাথে কথা বলা উচিত এবং তার বন্ধুদের সাথেও কথা বলা উচিত ভেবেই আমরা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করলাম। শেষে সেই দিন আসলো যেদিন আমরা তাকে স্কুলে নিয়ে গেলাম।
আমরা যখন প্রিন্সিপালের অফিসে পৌঁছালাম আর সবকিছু বললাম, তিনি ছোট সমস্ত বন্ধু বান্ধবদেরকে ডেকে আনলেন। তারপর তিনি আমাদের ছোটর বন্ধুদের সঙ্গে এক ঘরে রেখে বেরিয়ে গেলেন কথা বলার জন্য। আম্মু ছোটর বন্ধুদেরকে প্রশ্ন করতে লাগলেন, বলতো কি হয়েছিল যেদিন থেকে ছোটর এমন আচরণ শুরু হয়েছে, সেদিন কি হয়েছিল? ছোটর কয়েকজন বন্ধু বলতে লাগলো, আন্টি আমাদের তো কিছুই মনে নেই, এরকম আমরা তো কিছু জানি না, ওই দিন তো অস্বাভাবিক কিছুই হয় নাই। কিন্তু তাদের মধ্যে একজন বন্ধু খুবই চুপচাপ অবস্থায় ছিল। আম্মুকে আমি বললাম, আম্মু ওকে জিজ্ঞেস করো তো, ও এত চুপচাপ কি কারণে, ও কি জানে কিছু? আম্মু যখন তাকে জিজ্ঞেস করলেন, প্রথমে সে ভয় পেল এবং বললাম, না না আন্টি, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। আম্মু ছোটর বন্ধুদের তার অবস্থার কথা বললেন এবং বলার সময় নিজেও কেঁদে ফেললেন। তখন সেই বন্ধুটি একদম চুপ হয়ে গেল। হঠাৎ করে বলে উঠল, আন্টি আমি আপনাকে বলছি, সেদিন ব্রেকের সময় আমরা স্কুলের পেছনে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে সেখানে আমাদের কিছু ডিম পড়ে থাকতে দেখা গেল। ছোটকে কি জানি শয়তানে ধরলো জানি না, সেই ডিমগুলোকে ফুটবলের মতো লাথি মারল। সেখানে 3টা ডিম পড়েছিল আর সে এই 3টা ডিমের সাথে একই কাজ করলো। ডিমগুলো যখন দেয়ালে গিয়ে লেগে পড়লো এবং ভেঙে গেল, ততটুকুতেই সে থেমে গেল না, কিন্তু আশ্চর্যজনক ভাবে ডিমের ভেতরের রংগুলো ছিল কালো। তাদের কুসুম আর সাদা অংশের অ্যালবুমিন সবই কালো ছিল। সেখান থেকে এত পরিমাণে দুর্গন্ধ আসছিল যে আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম, তাও দুর্গন্ধ আমাদের কাছে আসছিলই। ছোটর বান্ধবী বলছিল, আমি তাকে বলেছি এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু ছোট একটা অদ্ভুত কাজ করলো। মনে হচ্ছিল কেউ যেন তাকে এটা করতে বাধ্য করেছে। ছোট ডিমগুলোর দিকে এগিয়ে গেল এবং আঙ্গুল দিয়ে ডিমগুলো খেতে শুরু করলো। তারপর সে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে পড়েছিল। যখন উঠল তখন তার বান্ধবী আমাদেরকে বলেছিল যে তার মুখ থেকে বিড়ালের মতো আওয়াজ বের হচ্ছে। এরপর ছোট তার বান্ধবীর উপর নাকি হামলাও করেছিল। সেই মেয়েটি দুঃখ করে তার হাত দেখাচ্ছিল, যেখানে ছোট নখের দাগ এখনো ছিল। ছোটর বান্ধবী বারবার কাঁদতে কাঁদতে আম্মুর কাছে বলছিল, আন্টি এটা আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন আমি ওকে থামানোর চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ জোর করে ওকে দিয়ে কাজগুলো করাচ্ছিল। এখন আমি আসলে আর কিছু জানি না আন্টি। আম্মু আমাদের আরো বোঝাতে বলেছিলেন যে এই ডিমগুলো ইত্যাদি কি কারণে ফেলা হয়েছিল, বা এটার সাথে কারো সংযোগ ছিল কিনা, বা অন্য কোনো সমস্যা, জিন জাতীয় কোনো সমস্যা, এটার কথা আম্মু চিন্তা করছিলেন। আম্মু বাড়ি ফিরে আসার পরে আমার নানির সাথে যোগাযোগ করলেন। আম্মু নানিকে সবকিছু খুলে বললে তিনি বিরক্ত হয়ে গেলেন এবং আম্মুকে বললেন যে তার মাথার পাশে গিয়ে কানে আজান দাও। আম্মু যখন আমাকে এই কথাটা বললেন তখন আমি আমার মোবাইলে আজান ছাড়লাম এবং তার বিছানার কাছে রেখে দিলাম। সে তখন অঘোরে ঘুমাচ্ছিল। আমি আজান রিপিটেশনে লাগালাম আর একটু নরম গলায়, যাতে সে আওয়াজ শুনে উঠে না যায়। আমি আজান দিলে বাইরের টিভির লজে বসেছিলাম। আম্মু আর বড় বোন আমার সাথেই ছিল। আমরা আলোচনা করছিলাম এখন কি করা উচিত, ছোটকে এসবের হাত থেকে কিভাবে বের করা যায়। আসলে এখানে এত ঠান্ডা পড়ে না, কিন্তু এত ঠান্ডা ছিল যে আমরা এই মুহূর্তে এত ঠান্ডা ছিল যে আমরা পাখা বন্ধ করে রেখেছিলাম। এটাই ছিল কারণ যে ভেতরে আজান নরম গলায় লাগিয়েছিলাম, যেহেতু ফ্যান বন্ধ ছিল। তবুও সেই আজানের আওয়াজ বাহিরে পর্যন্ত আসছিল। হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল। মনে হলো মোবাইলের চার্জ হয়তো বা শেষ। আমি আমার ঘর থেকে চার্জার নিয়ে বোনের ঘরের দিকে গেলাম, কিন্তু ঢুকতেই দেখি বোন তো ঘুমাচ্ছে, আর আমার মোবাইল যে জায়গায় রেখেছিলাম সেখানে 2 টুকরো হয়ে পড়ে আছে। ভাই বিশ্বাস করেন, টুকরোগুলো এমন ভাবে কাটা ছিল যেন কেকের টুকরো কাটা হয়, এত মসৃণ ভাবে মাছ থেকে কাটা। আর এটা আমার নতুন আইফোন ছিল, মাত্র 1 মাস আগে কিনেছিলাম। আমার চোখে পানি এসে গেল। আমি আমার মোবাইলের 2টা টুকরা হাতে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ওই মোবাইলের টুকরোগুলো আম্মুর হাতে দিয়ে দিলাম। আম্মু মোবাইলের টুকরা অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন এবং বললেন, এটা কি করে ভাঙলো?
আমি কান্না করতে করতে বললাম, না আম্মু, এটা তো টেবিলের উপর ভাঙা ছিল, এখন এটা কে ভাঙলো আমরা জানি না, কিন্তু এটা ছোট কাজ নয়। মনে হচ্ছিল যেন কাউকে এই জিনিসটা কাটতে বাধ্য করা হয়েছে বা এই জিনিসটা কেউ কেটেছে। মানুষের হাত যদি ভাঙে তাহলে এত পরিষ্কার ভাবে মাছ থেকে ভাঙতে পারে না, বা মানুষের হাত দিয়ে যদি কাটা হয় কোনো কিছু দিয়ে এত ক্লিন ভাবে কাটবে না। আধা ঘন্টা আগে যখন আমি আজান দিতে মোবাইলটা রেখেছিলাম, ছোট তো ঘরে ঘুমিয়েছিল, যেভাবে ঘুমাচ্ছিল এখনো সেভাবেই ঘুমাচ্ছে। তাহলে ও যদি ঘুম থেকে না উঠে থাকে তাহলে এই কাজ কে করলো? আম্মু আর আমার বড় বোন আমাকে সান্ত্বনা দিলেন, বললেন যে চিন্তা করিস না, আব্বুর কাছে বললেই তোমার জন্য নতুন ফোন কিনে আনা হবে। এই মোবাইল ভেঙে যাওয়ার পর আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের বোনের সাথে কিছু অদ্ভুত জিনিস আরো হচ্ছিল, যা আসলে এক্সপ্লেন করার মতো ছিল না। তখন আমরা চারপাশের লোকজনের কাছে এই বিষয়ে কিছু জানার চেষ্টা করলাম। আম্মু তার বন্ধুদের এবং আত্মীয়দের কাছ থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন। তখন কেউ বলতো বিভিন্ন ধরনের ওয়াজিফা পড়তে, আবার কেউ বলতো কোনো হুজুরকে দেখাতে, কেউ বলতো আয়াতুল কুরসি পরে মাথায় ফু দিতে। বিভিন্ন ধরনের কথাই বলা হতো। প্রথম ওয়াজিফাটা ছিল 4টা কুল এবং আয়াতুল কুরসি। মা সেটা তিনি 3 বার পড়তেন, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। এরপরে ঈশার নামাজের পর এটা দিনে 3 বার পরে বোনের উপরে দম করতেন। প্রথম দিন মা এটা পরে বোনের উপর দম করে দিলেন, এবং দ্বিতীয় দিন রাতের কথা, আমরা সবাই সেদিন ঘুমাচ্ছিলাম রাতে। হঠাৎ করে একটা চিৎকার আমাদের ঘুম ভেঙে দিল। শুনতে পেলাম যে চিৎকারগুলো মার ঘর থেকে আসছে। আমি আর আমার বড় বোন দৌড়ে আম্মুর ঘরে চলে গেলাম। যখন দরজা খুললাম তখন আম্মু খুব খারাপ অবস্থায় ছিল, চিৎকার করছিলেন আর আব্বু তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আম্মুর মুখ থেকে একটা কথাই বের হচ্ছিল, ও আমাকে মারবে, ও আমাকে মারবেই। আমরা গিয়ে আম্মার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মার জ্ঞান ফিরলে তিনি বললেন যে তিনি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছেন, যেখানে একটা খুবই বিপজ্জনক প্রাণী এসে তাকে ভয় দেখিয়েছে এবং এটা বলেছে যে যদি তুমি কিছু পড়ো, তোমার মেয়ের উপরে পড়ে দম করো, তাহলে তোমার 3টি সন্তানের প্রাণী হারাবে। আম্মু বলছিলেন যে তিনি ছোটর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন আর আমাদের বাইরে থেকে দেখছিলেন। কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকার পর তার মুখে একটা অদ্ভুত হাসি চলে এলো। তারপর তিনি ফিরে নিজের ঘরে চলে গেলেন। আব্বু আম্মুকে কঠিন ভাবে বললেন যে আর কিছু পড়ার দরকার নাই, মনে হচ্ছে সঠিক চিকিৎসা করাতে হবে। এরপর আমরা নানান ধরনের আলেম, কবিরাজ খোঁজা শুরু করলাম। আলেম খোঁজার চেষ্টা করার সময় যাদের যাদের আমাদের কাছে লিংক ছিল সেই লিংকগুলো অ্যাক্টিভেট করতে শুরু করলাম। যাকে পারলাম সেখানেই বললাম যে ভালো আলেম যেন পাওয়া যায় এবং পাওয়া গেলে যেন আমাদেরকে জানায়। আম্মুর এক বান্ধবী বললেন যে দেখো, এটা নিয়ে আসলে একটা মাজার আছে, আমি তোমাকে একটা মাজারের ঠিকানা দিচ্ছি, সেখানে যাও, সেখানে নাকি ঝাড়ফুঁক করা হয় এবং ঝাড়ফুঁক করলে রোগী নাকি ঠিক হয়ে যায়। কিন্তু যে মাজারের কথাটি আম্মুর বান্ধবী আম্মুকে বলেছিলেন সেই মাজারটি অনেকটাই দূর ছিল ঢাকা থেকে। তাই আমরা ভাবলাম যে ঢাকার ভেতরে যে অপশনগুলো আছে সেগুলো আগে ট্রাই করে একবার দেখি। আমরা এক আলেম সাহেবের কাছে গেলাম এবং সেখানে গিয়ে আমার বোনের জন্য ইস্তেখারা করালাম। তিনি বললেন তোমার বোনের সাথে একদম নোংরা কিছু একটা যুক্ত হয়ে গেছে। পরে চিকিৎসার নামে তিনি টাকা নিলেন, পানি দিয়ে দম দিলেন, তাবিজ দিলেন, কিন্তু কিছুই কাজ করলো না। পরে সেখানে শুনলাম যে একজন বৃদ্ধ লোক আছে এবং সেই বৃদ্ধ লোক নাকি এই সমস্ত কাজ করে থাকেন। এরপরে আমরা ওনার কাছেই গেলাম। বৃদ্ধ লোকটি যখন ওনার নিজের কাজ করলেন তখন উনি নতুন কিছু বললেন। তিনি বললেন আপনার মেয়ের উপরে জাদু করা হয়েছে। তারপর তিনি তাবিজ ইত্যাদি দিলেন আর চিকিৎসা করার জন্য বললেন। আমরা যখন ঘরে ফিরে চিকিৎসা শুরু করলাম তখন ছোটর অবস্থা আরো খারাপ হয়ে গেল। শুধু ছোটরই নয়, ঘরে অদ্ভুত কিছু ঘটতে লাগলো। আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন ঘরের আলমারির ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিয়ে শব্দ করছিল, ঝনঝন শব্দে বাজতে শুরু করলো। কেউ একটা জানালা হঠাৎ করে বন্ধ করে দিত। একবার তো ছোট একটা কাচের গ্লাস হাতে তুলে আব্বুর মাথায় মেরেছিল। এখন যখন সেই চিকিৎসার প্রভাব পড়তে শুরু করলো তখন আমরা বাধ্য হয়ে সেই চিকিৎসা বন্ধ করলাম।
এক বন্ধু আমাদের কথা শুনে বলল, একটা পীর সাহেবের মাজার আছে, সেই মাজারে নিয়ে দেখতে পারো, সেখানে এই ধরনের রোগীর চিকিৎসা হয় এবং তারা ভালো হয়ে যায়। যদিও আমাদের মাজারের চিন্তা কখনোই মাথায় ছিল না, মাজারে আমরা বিশ্বাসও করতাম না, মাজারের বিরুদ্ধেই ছিলাম আমরা সবসময়। কিন্তু ভাই, মানুষ যখন বাধ্য হয় তখন মানুষ যে কোনো কিছু করতেই রাজি হয়। আমরা যখন এমন একটি পরিস্থিতিতে ছিলাম যেখানে আমাদের বোনের জীবন এবং মরণের অবস্থা এবং আমাদের পরিবারের এমন অবস্থা, তখন শরণাপন্ন হতে বাধ্য হয়েছিলাম। আমরা যখন সেই মাজারে পৌঁছলাম, দেখলাম 2-3 জন রোগী অদ্ভুত আচরণ করছে। আমরা আমাদের বোনকে মাজারের ভেতরে ঢোকালাম, কিন্তু তাতে কোনো ফল হচ্ছিল না, সে একদমই নর্মাল হচ্ছিল না। এরপর একজন আলেম সাহেব, 2 জন আলেম সাহেব, এভাবে ধাক্কা খেতে খেতে কিছুই হচ্ছিল না। এখন একমাত্র অপশন ছিল আম্মুর বান্ধবীর যেই বলা মাজারটা, সেটা। অনেকেই নিয়ে অনেক কথাই বলছিল যে ছোট মেয়েটা সম্ভব হচ্ছিল না কোনো কিছু করা, ছোট মেয়েটার উপরে তোমরা অত্যাচার করছো, এই ধরনের কথাবার্তা। কিন্তু আমার বোনের যে অবস্থা ছিল তাতে তাকে বাই রোডে নেওয়া পসিবল হচ্ছিল না বা ট্রেনে নেওয়া পসিবল হচ্ছিল না। ডাক্তাররাও তাকে শান্ত রাখার পরামর্শ দিয়েছিলেন, তাই সে বেশ দূর পর্যন্ত ঘুমাতো। তারপরেও একদিন সকালে সে ঘুমানোর পরে আমরা ট্রেনে করে তাকে রওনা দিলাম। আমরা আমাদের ছোট্ট বোনটাকে নিয়ে মাজারে যখন পৌঁছালাম, তখন আমি আমার ছোট বোনের হাতটা ধরে মাজারের ভেতরে ঢুকলাম। মনে হচ্ছিল যেন আমার হাতে আমার বোনের হাতটা হঠাৎ করে নেই, বরং একটা পাথরের মূর্তি। আমি ভেতরে ছিলাম আর সে মাজারের বাইরে দাঁড়িয়েছিল। সে ভেতরে কোনোভাবেই আসছিল না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছিল অটল অবস্থায়। আম্মু, আব্বু এবং বড় বোন সবাই তাকে টেনে আনার চেষ্টা করছিলেন, কিন্তু আমরা 4 জন মিলে তাকে নড়াতেও পারছিলাম না। বড় বোন মোবাইলে আজান বাজিয়ে দিলেন এবং মোবাইলটা তার কানে ধরিয়ে দিলেন। আজানের আওয়াজ তার কানে লাগতে তার শরীর যেন টলমল করতে লাগলো। আমরা তখন তাকে নিয়ে ভেতরে চলে এলাম। সে ভেতরে গিয়ে হট্টগোল শুরু করে দিল। তাকে হুজুরের কাছে খুব কষ্টে নিয়ে যাওয়া হলো। সে খিকখিক করে হাসছিল এবং অদ্ভুত গলায় বারবার বলছিল, তোমরা যা খুশি করো, আমরা একে ছাড়বো না। আমরা ওই মাজারে 1 ঘন্টার মতো ছিলাম। সে সেখানে হুল্লোড় করতে লাগলো। হুল্লোড় করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং আমরা অনেক কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনলাম। যখন মাজার থেকে বেরোচ্ছিলাম তখন সেখানে একজন রোগী এসেছিলেন। মনে হয় তারও একই ধরনের সমস্যা ছিল। সে আমাদের বোনের দিকে তাকিয়ে গর্জন করতে শুরু করলো। ছোট তার দিকে তাকিয়ে গর্জনের একটা রিয়াকশন দিল, যেন তাদের 2 জনের মধ্যে কোনো যুদ্ধ চলছিল। তারা 2 জন এমন ভাবে গর্জন করতে থাকলো, একে অপরের উপরে হামলা করার চেষ্টা করলো, যে আমরা ছোটকে ধরে রাখতে অনেক বেসামাল হয়ে যাচ্ছিলাম। অন্যদিকে সেই রোগীর পরিবারের লোকজন অনেক কষ্টে তাদের রোগীকে ধরে রাখার চেষ্টা করছিলেন। একদিন আমরা যেই জায়গায় গিয়েছিলাম সেখানে একটা হোটেলে থাকলাম এবং তারপরে আবার ঢাকার দিকে রওনা হলাম। আমরা হতাশ হয়ে পড়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ছোটের এমন অবস্থা ছিল যে সোজা হয়ে উঠতেও পারছিল না, দাঁড়াতেও পারছিল না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমাতো, বাকি 6 ঘন্টা যখন জাগ্রত থাকতো তখন তাকে দেখে আমাদের ভয় লাগতো। যেভাবে সে আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং আমাদের অসহায়ত্বকে উপহাস করত, সেটা বলার বাহিরে ভাই। দিনগুলো খুবই কষ্টে যাচ্ছিল আমাদের। আমরা ওর উপর চাপও দিতে পারছিলাম না ভয়ের কারণে। যতবার চাপ দিতে চাইতাম, হিতে বিপরীতই হতো। একদিনের কথা, সেদিন রবিবার ছিল। আমার বোন ঘরে ঘুমাচ্ছিল আর আমরা বাইরে এসে চিন্তা করছিলাম কি করা যায়। ডাক্তার দেখানো হলো, আধ্যাত্মিক চিকিৎসা করানো হলো, কিছুই হচ্ছে না। কি করি? দুপুরের খাবার খেয়ে আমরা টিভির লজে চায়ের জন্য বসেছিলাম। ঠিক তখন আমাদের বাড়িতে বেল বাজলো। আমরা বাইরে গেলে বাহিরে একজন বৃদ্ধ লোক দেখলাম দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি এবং মুখ ভর্তি সাদা দাড়ি। তার চোখগুলো ছিল নীলাভ আকৃতির এবং দেখতে খুবই সম্মানিত ব্যক্তি মনে হচ্ছিল। যেভাবে দরজাটা খুললাম, আমাকে সে সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমি বললাম, জি ওয়ালাইকুম আসসালাম।
বলেন কার সাথে দেখা করতে এসেছেন, কাকে চান? উনি বললেন, বাবা, ভেতর থেকে আপনার আব্বুকে একটু ডেকে আনেন। আমি গিয়ে আব্বুকে ডেকে আনলাম। আমার আব্বুকে উনি বলতে লাগলেন, আমি আপনাদের পাশের স্থানীয় মসজিদের ইমাম ভাইজান। আপনার মেয়ের সম্পর্কে শুনলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। এখন যেহেতু আমাদের বোনের অবস্থা খারাপ ছিল, যে তার অবস্থার কথা প্রতিবেশীরাও জানতো, কাজে এটা স্বাভাবিক ছিল ইমাম সাহেবের কানে যাওয়া। উনি এটা বললেন যে উনার সাথে কিছু জিন আছে যার মাধ্যমে উনি সাহায্য করতে পারেন, এবং এরপর উনার কাছে এই কথা, আমার বোনের কথাগুলি রটিয়ে গেল। এই কারণেই উনি আমাদের বাড়িতে এসলেন। আব্বু যখন ওনার কাছে জানতে চাইলেন যে উনি কিভাবে জানলেন, তখন উনি বললেন যে আপনার যে প্রতিবেশী আছেন তিনি আমাকে বলেছেন। আব্বু ওনাকে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে বসালেন। তারপর আব্বু আম্মুকে বললেন, যাও ওকে ডেকে নিয়ে আসো। ওই বৃদ্ধ বললেন, না, আপনারা তো এখানেই বসে থাকুন, ওকে ডাকার কোনো দরকার নেই, আমি এখানেই আছি, সমস্যা নেই, একটু পরে ওই মেয়ে নিজেই আমাদের কাছে চলে আসবে। ওনার এই কথা শুনে আব্বু, আম্মু, আমি, বড় বোন সবাই অবাক যে ও নিজে কিভাবে চলে আসবে। তারপর উনি আমাদের কাছে আমাদের বোনের গল্প শুনতে চাইলেন, এবং আমরা ওনাকে গল্প শোনাচ্ছিলাম আমাদের বোনের, এবং এও বলছিলাম যে আমরা ওর স্বাস্থ্যের জন্য কতটুকু চিন্তিত। উনি বলতে লাগলেন যে তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাহায্য করবেন, একমাত্র তিনিই সমাধান দিতে পারেন, আর সত্যি কথা হলেও আমাদের সমাধান দিতে পারেন আল্লাহ, এবং তার উপর আমাদের নির্ভরশীল থাকতে হবে। কথা বলছিলাম, 10-15 মিনিট পার হয়েছে। কিছুক্ষণ পর আশ্চর্যজনক ভাবে ছোট নিজেই ঘর থেকে বেরিয়ে এলো। সে চুপচাপ করে এসে বুড়োর পাশে বসে গেল। বুড়ো লোকটি আমাকে বললেন, একটা টব নিয়ে আসো তো পানি দিয়ে। আমি তাড়াতাড়ি গিয়ে টবে পানি নিয়ে এলাম এবং বুড়োর হাতে দিলাম। একটা ছোট্ট বোতল ছিল যার মধ্যে একটু পানি ছিল। উনি বললেন সেই পানি টবের পানিতে মিশিয়ে দিতে। তারপর ছোটকে বললেন, এই টবের মধ্যে পা রাখো আর পানি দেখে বলো তুমি কি দেখতে পাচ্ছ। ছোট পা টবের ভেতরে দিল। কিছুক্ষণ পর সে পানি দেখছিল আর বলছিল, আমার কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করেই সে দেখলো সেখানে কিছু ডিম ভেঙে গেছে আর একটা কালো বিড়াল এসে বসে আছে, আর সেটা নাকি তাকে দেখছে। তখন ছোট ভয় পেয়ে পেছনের দিকে সরে গেল এবং বিড়ালটা নাকি তার উপরে হামলা করতে আসছিল। এরপরই ছোটর উপরে জিনের হাজির হয়ে গেল এবং সে ছোট ছোট চোখগুলি বড় বড় করে হুজুর দিকে তাকাতে লাগলো। হুজুর ছোটর দিকে দেখে বললেন, তুই তার উপরে কেন এসেছিস বল। সে সামনে থেকে কিছু বলছিল না, শুধু ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর মুখ থেকে বিড়ালের মতো গড় গড় শব্দ বের করছিল। বুড়ো হুজুর বললেন, তুই মনে রাখিস এটা কিন্তু আমার এলাকা, আর এখানে লোকজন বর্তমানে কিন্তু আমারই আছে, আর তুই আমাকে বল তুই এখানে কি চাস। তুই কিন্তু এমন শাস্তি পাবি যে তুই কিন্তু জাহান্নামে পৌঁছবি। সামনে থেকে আমার বোন কোনো উত্তর দিচ্ছিল না, শুধু একটা বিড়ালের মতো গর্জন করছিল। বুড়ো হুজুর এবার এমন ভাবে হাত উঠালো যেন আমার বোনের গলা টিপে ধরেছে কেউ। আমার বোন কষ্ট পেতে লাগলো। সে কষ্ট পেতে পেতে বলছিল, আমি তোকে সব বলবো, কিন্তু আমার গলা ছাড়। তখন সেই বুড়ো হাত নামিয়ে নিল। এরপর যেই শয়তান আমাদের বোনের উপরে ছিল সে বলতে শুরু করলো যে ওই ডিমগুলো একটি জাদুকর ঝাড়ফুঁক করে বানিয়েছিল। এই মেয়েটা ওই ডিমগুলোকে লাথি মেরে ওই ডিমগুলোর উপর করা কালো জাদু নিজের উপরে নিয়ে নিয়েছে। তখন বুড়ো হুজুর বললেন, যা কিছুই হয়েছে ভুলে যা, আমি তোকে শুধু বলছি এই মেয়েটার জীবন ছাড় এবং তোর জাদুকরকে গিয়ে আমার ব্যাপারে জানিয়ে দে। জানাতে হবে এমন কিছুই নাই, তুই চলে যা। এখন পর্যন্ত সে জানে না যে আমি কে। এই কথা বলার পরে ছোট সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে বৃদ্ধ হুজুরের পায়ে হাত লাগালো, যেভাবে বড়দের সম্মান জানাচ্ছে। আর আমার বড় বোন তো সেখানেই মাটিতে পড়ে গেল এই অবস্থা দেখে। আমাদের ড্রয়িং রুমের দরজা এত জোরে বন্ধ হলো যে কেউ বাইরে থেকে দরজাটা সজোরে বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে ছোটর জ্ঞান ফিরে এলো, কিন্তু সে তো খুব ভয় পেয়ে গিয়েছিল। তার চোখে এমন দৃষ্টি ছিল যেন সে কিছুই জানে না তার সাথে কি হয়েছে। বৃদ্ধ লোকটি আমার বড় বোনের জ্ঞান ফিরলে বললেন, ছোটকে তার ঘরে নিয়ে যাও মা। এরপর সেই বৃদ্ধ লোকটি আমাদেরকে বললেন, এই মেয়েটার সাথে যাই হয়েছে তাকে কিছুই বলতে হবে না,
তার শরীরে কিছুদিন দুর্বলতা থাকবে, তার খাবার দাবারে খেয়াল রাখবে, কিছুদিন শারীরিক দুর্বলতা থাকার পরে সে নিজেই ঠিক হয়ে যাবে। এই কথা বলে বুড়ো হুজুরটি উঠে গেলেন আর বাইরে চলে যেতে লাগলেন। আব্বা উনাকে কিছু উপহার দিতে চাইলেন হাদিয়া হিসেবে। উনি বললেন, ভাইজান, আপনার দোয়াই আমার জন্য হাদিয়া, এটা করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ। কয়েক সপ্তাহ পরে আমাদের বোন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং স্বাভাবিক হয়ে গেল। তার সাথে যা ঘটেছিল সে কিছুই মনে করতে পারছিল না। আমরা তো এই বুড়োকে দেওয়া দোয়া দিতে থামাইনি, সবসময় তার জন্য দোয়া করেছি। আমাদের কাছে যতগুলো মসজিদ ছিল আশেপাশে সবগুলো মসজিদে গিয়ে খোঁজ নিয়েছিলাম ইমাম সাহেবের সাথে দেখা করতে। কেউ লাঠি দিয়ে লাগাতার আঘাত করছে, আর এই শব্দ শুধু আমি শুনতে পাচ্ছি। আমি ইচ্ছে করলেও নড়াচড়া করতে পারছি না, আমার হাত পা অবশ হয়ে গেছে। একটু পরেই আমাদের ঘরের জানালা ভেদ করে একটা অবয়ব আমার কাছে আসে। তার পুরো শরীর ছিল গাঢ় নীল রঙের, তার চোখ ছিল লাল, মনে হচ্ছে পানি থেকে উঠে এসেছে। আমি চিৎকার করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অবয়বটি আমার বুকের উপরে উঠে বসে, আমার গলা টেপার চেষ্টা করে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আমার মৃত্যু মেনেই নিয়েছিলাম। এমন সময় ফজরের আজান আমার কানে ভেসে আসে আর অবয়বটি বাতাসে মিলিয়ে যায়। আস্তে আস্তে আমি স্বাভাবিক হই, তারপর ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে অনেক ব্যথা অনুভব করি। আমি এই ঘটনা আমার মায়ের সাথে শেয়ার করি। মা বলে বোবায় ধরেছিল, খুব একটা আমলে নেয় না। বলে প্রতিদিন ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাতে। এরপর আমি প্রতিদিন দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করি। 2-3 দিন ভালোই যায়। এরপর নতুন সমস্যা শুরু হয়। রাতে আমাকে নিয়ে যাচ্ছে উড়িয়ে। আমি এমন কিছু ফিল করি। আমাকে নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাই আমাদের বাড়ির টিনের চাল, বাড়ির উঠানের গাছ, বাড়ির পাশের নদী, সবকিছুর ওপর দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর আমি দেখতে পাই আমার নিচে শুধু পানি আর পানি। মনে হচ্ছিল আমি কোনো সাগরের ওপর দিয়ে যাচ্ছি। এমন সময় ফজরের আজান শুনতে পাই। আমি নিজেকে আমাদের বিছানায় আবিষ্কার করি। এরপর থেকে প্রতিদিনই আমার সাথে এমন হতে থাকে। বাড়িতে কারো কাছে বললে তারা আমলে নিত না আমার কথা। একদিন আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে গাজি গান হচ্ছিল। গাজি গান মানে নাটকের মঞ্চ। সেখান থেকে অনেকে আমাদের বাড়িতে এসেছিল। আমি পড়াশোনা শেষ করে একটা রুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মা বাবা কিছু মানুষ গল্প করছিল। তখন রাত 1টার মতো বাজে। হঠাৎ আমার চোখ খুলে যায়। আমি দেখতে পাই আমার পাশে কাফনের কাপড়ে মোড়ানো কে যেন বসে আছে। আমি চিৎকার করার বৃথা চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বেরোয় না। এরপর সেই কাফনে মোড়ানো অবয়বটি আমার ওপর উঠে আমার গলা টিপে ধরে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আজ মৃত্যু কনফার্ম মেনে নেই। এরপর আমার বাবা এসে আমাকে ধাক্কা দেয়। আমি তখন শক্তি ফিরে পাই আর অনেক কান্না করি। আমার বাবা বলে এই রুমে গোঙানোর শব্দ শুনে আব্বা এসে আমাকে ধাক্কা দিয়েছে। আমি তাদের সবকিছু খুলে বলি, আগের ঘটনাগুলোও খুলে বলি। এরপর সবাই ভালো কবিরাজের সন্ধান করতে থাকে, কিন্তু ভালো কোনো কবিরাজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে একদিন দুপুরে আমি স্কুল থেকে বাড়িতে এসে দেখি আমার মা বাড়িতে নেই। তখন আমি ক্লাস 5-এ পড়ি। পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করলে তিনি জানান আমাদের বাড়ির সবাই আমাদের ক্ষেতে ভুট্টার বীজ লাগাতে গেছে। আমি স্কুল ড্রেস খুলে রওনা হই ক্ষেতের দিকে। আমাদের সেই ক্ষেত যেতে হতো একটি কবরস্থানের সামনে দিয়ে। বাড়ি থেকে 12 মিনিটের পথ। আমি রাস্তা দিয়ে না গিয়ে জমির আইল ধরে যেতে থাকি। যখন কবরস্থানের সামনে যাই দেখি একজন বৃদ্ধ লোক হাতুড় দিয়ে ইট ভাঙছে। ছাতার নিচে বসে আছে সে। আমি একে সালাম দেই, সেও সালাম নেয়। তার পাশ দিয়ে চলে যাই আমাদের জমিতে। ওখানে গিয়ে দেখি কেউ নেই। পাশের জমির একজনকে জিজ্ঞেস করলে সে বলে তোর মা বাবা একটু আগেই বাড়িতে চলে গেছে। আমি ভীষণ রাগ হই। ভাবলাম তারা হয়তো রাস্তা দিয়ে গেছে, তাই দেখা হয়নি। আমি আবার বাড়ির পথে রওনা হলাম। যখন কবরস্থানের সামনে এলাম সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলাম না। আর এখানে কোনো ইটও নেই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি দেখেছি বৃদ্ধ একটি লোক এখানে বসে ইট ভাঙছিল। আমি একটু অবাক হয়ে আবার হাঁটা ধরি। কিছু দূর যাওয়ার পর মনে হয় পেছনে কেউ আমার নাম ধরে ডাকছে। পেছনে ঘুরে দেখি কেউ নেই। এরপর আমি তাড়াতাড়ি হাঁটি। বাড়ি যেতে আরো 5-6 মিনিট লাগবে। আমি খেয়াল করি আমার সামনে 2টা ছায়া, একটা আমার আর একটা কার তাহলে? তার ছায়াটা খুব বড় ছিল, কারণ আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে।
ছায়াটা আস্তে আস্তে ভয়ঙ্কর হতে লাগলো, বিশাল কোনো অবয়বের রূপ নিল ছায়াটা। আমি ভয়ে দিলাম দৌড়। কতক্ষণ দৌড়েছি জানি না। দৌড়ে এসে আমি আমার বাড়ির রাস্তায় পড়ে সেন্সলেস হয়ে যাই। সবাই আমাকে নিয়ে মাথায় পানি ঢালে। আমার একটা ভুল জায়গায় ছিলাম। মূলত এই ঘটনাটা 2012-13 সালের আপনার আমার একটা ফ্রেন্ডের বাসায় ওদেরকে আপনার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওদের পুরো ফুল ফ্যামিলিকে। সো আপনার যেদিন ওদের বাসাতে জিন চালান করা হয়েছিল, তো আনফর্চুনেটলি আমি সেদিন সেখানে ছিলাম ওদের বাসায়। সো ওই ক্ষেত্রে মানে হচ্ছে ব্যাপারটা কিছুটা আমার উপরেও আইসা পড়ে। তো সেটা সলভ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে যে ওদের ফ্যামিলির সাথে, আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে আপনার হচ্ছে জিনিসগুলো একটা পর্যায়ে যে থাইমা গেলেও আমার সাথে থামেনি। আমার সাথে কিভাবে থামেনি সেটা হচ্ছে যে মানে সেই 2012-13 সাল থেকেই মানে আমার সাথে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ঘটনা ঘটে যায়। অ্যান্ড আমি যখনই ভাবি বা যখনই একটা বিরতি নেয়, বা যখনই আমি ভাবি যে হচ্ছে এই বুঝি শেষ, এই মনে হয় আপনার হচ্ছে আমার সাথে আর ঘটনাগুলো ঘটবে না, ঠিক তখনই আমার সাথে আবার ঘটে। অ্যান্ড আরেকটা এখানে মানে আপনার হচ্ছে পরিলক্ষিত আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে আমার সাথে মানে আগের ঘটনাটা যতটুকু ভয়ঙ্কর ছিল বা ওই ঘটনাটার যতটুকু হচ্ছে ডেপথ ছিল, এই পরের বার যখন আমার সাথে কোনো ঘটনা ঘটে বা ঘটছে সেটা আর একটু বেশি ভয়ঙ্কর ছিল। সো এটা আমাকে আলটিমেটলি যখন আমি জিনিসগুলো নিয়ে ভাবি, আমাকে একটু হচ্ছে একটু ভয় করে স্বাভাবিকভাবে। তো যাই হোক, আমি ওই দিকে না যাই, আমি একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি সিলেক্টেড হয়, যদি মনে করেন যে হচ্ছে না এটা গ্রহণযোগ্য আপনাদের কাছে, তাহলে হচ্ছে আমি আবার পরবর্তীতে ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। তো যাই হোক রাসেল ভাই, আমি বর্তমানে আপনার হচ্ছে ইতালি থেকে বলছি। যেহেতু আমি একজন কর্মব্যস্ত মানুষ, সেই ক্ষেত্রে আমার হচ্ছে লেখার একদমই সুযোগ হয়ে ওঠে না। তো আমি ট্রাই করছি যে হচ্ছে ভয়েস মেইল করার আপনাদের, বা অডিও ক্লিপ আকারে আপনাদেরকে পাঠানোর জন্য। তো আমরা ঘটনায় প্রবেশ করি। তো ঘটনাটা কিছুটা এইভাবে শুরু হয়েছিল। খুব সম্ভবত আপনার হচ্ছে ঘটনাটা 2018-19 দিকে, 18-র দিকে হবে, যখন আমি আমার এইচএসসি শেষ হয়। যখন আমার সাথে আপনার হচ্ছে আমার এইচএসসি শেষ হয়, আমি কোন একটা কারণে আমার বন্ধ চলতেছিল বাসায়, তো সেই বন্ধের মধ্যে কোন এক কারণে আমি আমার আম্মুর সাথে একটু কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়। তো এটা রাতের দিকে। তো একটা বিষয়ে কথা কাটাকাটি হওয়ার পরে আমি হচ্ছে একটু রাগ করে বাইরে বেরিয়ে আসি। তো আমাদের সাভারের বিরুলিয়া গ্রামটা হয়তো অনেকেই চিনেন। তো ওই বিরুলিয়া গ্রামের একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে, আমরা আমাদের লোকাল ভাষায় জায়গাটাকে ভমকা বলি, আবার চাপও বলি অনেকে, আবার অনেকে লাল পাহাড় নামেও চিনে। বেসিক্যালি ওইটা হচ্ছে আপনাদের আর্মিদের একটা ক্যাম্প, যেখানে আর্মিরা আপনার হচ্ছে যে সাভারের ক্যান্টনমেন্ট এরিয়া থেকে আপনার হচ্ছে ট্রেনিং এর জন্য আসে। সো এরিয়াটা অনেক বড়। আপনার হচ্ছে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, মানে ওই ভমকার মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। আমি জায়গাটা একটু ডিসক্রিপশন দিতেছি যাতে লিসেনার্স এর অথবা আপনার বুঝতে সুবিধা হয়। মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এবং রাস্তার দুই সাইডে অনেক মানে বিশাল এরিয়া জুড়ে খালি জায়গা আছে, এবং সেই খালি জায়গার শেষে আপনার হচ্ছে ঘন একটা বন।
আর্মিরা আপনার হচ্ছে একটা সময় আপনার হচ্ছে ওইখানে কিছু কাঠ গাছ লাগায় বা একটা কাঠ গাছের বন বানায় ফেলে ওই এরিয়াটাতে। তো আমি যখন হচ্ছে আপনার আম্মুর সাথে রাগ করে আপনার হচ্ছে রাতের দিকে ঘর থেকে বের হয়ে আসি। তো আমার একটা ফেভারিট জায়গা ছিল বা আমার হচ্ছে একটা পছন্দের জায়গা ছিল আপনার শিবহমকা। আমার হাঁটতে খুব ভালো লাগতো রাতের বেলা ওই জায়গাটাতে। তো কেন ভালো লাগতো, অনেকের কাছে একটু উইয়ার্ড ফিল হবে, কারণ রাত্রে ওই জায়গাটা বেসিক্যালি ভয়ানকই ছিল। রাতে ওই জায়গায় বেশি কেউ থাকতো না। তো আমার কাছে ফেভারিট ছিল এই জন্য যে আপনার হচ্ছে মানে আমার সেই রাতের টাইমটা অনেক ভালো লাগে। ঠিক আছে, একাকি আপনার হচ্ছে একটু মাথা ফ্রেশ করার জন্য বা একাকি কিছু ভাবার জন্য আমার কাছে ওই জায়গাটাকে পারফেক্ট মনে হতো, মানে আমার নিজের জন্য। তো যাই হোক আপনার হচ্ছে, আর যেহেতু আমার সাথে প্রিভিয়াসলি অনেকগুলা ঘটনা ঘটে আসছে বা ঘটে গেছে, তো সেই কারণে আমি আবার আলহামদুলিল্লাহ একটু সাহসী দেব। তো যাই হোক, আমি খুব সম্ভবত 9:30টার দিকে হচ্ছে সেই ভমকা যাই একা একা। তো আমি যখন ভমকায় যাই আমি লক্ষ্য করি আমি যে এরিয়াটা থেকে ক্রস করে ভমকায় ঢুকি বা ভমকায় ঢোকার যে আপনার মেন রাস্তাটা, সেটাতে আমি যখন এন্ট্রি করি একটু দূরে যাওয়ার পরে মানে আপনার হচ্ছে সেই ভমকার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, ইটের একটা রাস্তা ভাঙা, তো সেটার আপনার হচ্ছে দুই সাইডে যে খালি জায়গা ছিল তার কোনো একটা সাইডে, মানে আমার দিক থেকে বাম পাশে কোনো একটা সাইডে বা কোনো একটা জায়গায় আপনার হচ্ছে আমি একটা খুব সম্ভবত শিয়াল অথবা কুকুরের একটা লাশ দেখি। লাশটা কিরকম ছিল? লাশটা ছিল আপনার হচ্ছে ধরেন জাস্ট ওটা কুকুর ছিল না, মাথা মানে আপনার শিয়াল ছিল, আমি এটা শিওর না, খুব সম্ভবত কুকুর ছিল। তো বাট কালারটা একদম ওরকম শিয়ালের মতোই দেখতে। যাই হোক, তো কুকুরের মাথাটা ছেঁড়া, বাট আপনার যে হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে হাড্ডিটা থাকে, সব প্রাণীদের তো আপনার হচ্ছে মেরুদণ্ডের হাড্ডি থাকে। তো আপনার কুকুরের মাথা এবং সেটার সাথে ইনট্যাক্ট আপনার হচ্ছে শুধু সেই মেরুদণ্ডের হাড্ডিটা, মানে আমাদের একদম মাথা থেকে ঘাড় থেকে শুরু করে আপনার যে কোমর পর্যন্ত মেরুদণ্ডের হাড্ডিটা গেছে পুরোটা, আর কিছু নেই, জাস্ট এক সাইডে পড়ে দিচ্ছে। তো সেটা দেখে আমার কাছে খুবই অড মনে হলো যে হচ্ছে এটা তো কোনোভাবে পসিবল না, মানে এটা কোনো মানুষের কাজ না। কারণ যেহেতু আমি আমাদের এলাকার লোকাল একটা ছেলে এবং হচ্ছে আমি আমাদের এলাকার মোটামুটি সবাইকে চিনি, তো আমার ওই সময় আপনার হচ্ছে যতটুকু আইডিয়া হচ্ছিল বা আমি যতটুকু হচ্ছে ক্যালকুলেশন করতেছিলাম, আমার ক্যালকুলেশনে আপনার হচ্ছে মানে আমার জিনিসটা মিলতেছিল না। তো আমার জিনিসটা দেখে খুবই অড লাগলো যে হচ্ছে কেন এই অবস্থাতে বা এই কাজটা কে করছে, এই কাজটা কোনো মানুষের করে নেই। আর আমাদের ওই এরিয়াতে প্রচুর পরিমাণে শিয়াল আছে, তো এটা শিয়ালেরও করা পসিবল না, কারণ আমি কখনো দেখিনি বা আমি কখনো শুনিনি। যেহেতু আমার এইসব ফিল্ডে আমি বলবো আমার মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স আছে শিয়াল কুকুরদেরকে নিয়ে। তো আমার যেহেতু ওই জিনিসটা মিলতেছিল না, আমার কাছে খুব অড লাগছে জিনিসটা। তো যাই হোক, আমি ওটাকে তোয়াক্কা না কইরা আমি হচ্ছে আগার সামনের দিকে আগানো শুরু করলাম। তো আমি আমার হচ্ছে যখন আমি ডিসক্রিপশনটা দিচ্ছিলাম জায়গাটার, আমি একটা জায়গার নাম বলছি লাল পাহাড়। লাল পাহাড়টা বেসিক্যালি কি, লাল পাহাড়টা আপনার হচ্ছে একদম ওই এন্ট্রি পয়েন্ট থেকে একদম লাস্ট মাথা লাল পাহাড়। তো আবার লাল পাহাড়ে ঢুকার সময় আপনার হচ্ছে ওই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ভূমকার, তো একটা যাওয়ার জায়গা শুরু হয়, মানে আপনার হচ্ছে ওই রাস্তাটা পার হওয়ার পরে আবার একটা জায়গা শুরু হয়, দুই পাশে বন, ওই বন পার করে বনের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, ইটের কাঁচা রাস্তা, এবং ওইটার পরে যায় অল্প একটু জায়গা জুড়ে ওই লাল পাহাড়টা, মানে যেখানে মেইনলি আর্মির আপনার হচ্ছে গ্রেনেড ট্রেনিং বা আর্মিদের মেইনলি আপনার হচ্ছে ফায়ারিং রেঞ্জ অথবা গ্রেনেড প্র্যাকটিসিং রেঞ্জ, যেটা বলি না কেন। তো ওই আমি একদম এন্ট্রি পয়েন্টের, মানে ওই বনটার যে এন্ট্রি পয়েন্টটা আছে, আমি ওইখানে ঢুকে যাব। এমন একটা সময়
আপনার হচ্ছে মোটামুটি খুব সম্ভবত গেলে 70-80 মিটার হবে, এমন একটা সরি বেশি বলে ফেললাম, মানে 50 থেকে 60 মিটার হবে। এমন সময় আমি খেয়াল করলাম যে আপনার হচ্ছে দুইজন লোক মানে অবয়ব দেখা যাচ্ছে, ঠিক আছে। বনের ভিতরে যদিও ওরকম আলো ঢুকে না, বাট ওই দিন আবার আপনার হচ্ছে জ্যোৎস্না রাত ছিল, আমার একদম ক্লিয়ারলি খেয়াল আছে। তুমি রাস্তায় দাঁড়ায় থাকা অবস্থায় দেখলাম যে আপনার হচ্ছে মানে দুইটা অবয়ব দেখা যাচ্ছে, দুইটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। দুইটা মানুষ এখান থেকে বের হয়ে আসতেছে, বাট মানে আপনার হচ্ছে হাইটে অনেক লম্বা হবে। তো আমি ওই জায়গায় থেমে গেলাম, মানে আমার সিক্সথ সেন্স আমাকে বলতেছিল যে ওই দুইজন মানুষ না। এখন আবার আমার খেয়াল আছে, আমারও মনে হইতেছে ওই সময় যে আমি এখন এখানে একা। বাট আমার সাথে কি হইতো যে আমার হচ্ছে ধরেন সূরা কালাম পড়লে মানে শরীরটা যখন আমি বন্ধ করে নিতাম আমার সাথে আর কিছু হইতো না। এটা আবার আমার সাথে একটা প্লাস পয়েন্ট ছিল। তো যাই হোক, বাট আমার যেহেতু দিন মুড অফ ছিল, বাসা থেকে আম্মুর সাথে একটু কথা কাটাকাটি করে বেরোইছি, তো আমার কেন জানি দিন মনে হইতেছিল যে না, আমি জানি যদি আমি সূরা পড়ি আমি এখান থেকে বেঁচে যাবো, বাট আমার হইতেছে একটু দেখতে হবে আজকে, আমি দেখুন কি জিনিসটা। মানে আমার একটু কিউরিসিটি হইলো, একটু রাগের মাথায় একটু কিউরিসিটি হইলো যে আমি হচ্ছে জিনিসটা দেখবো যে আসলে কি আসতেছে ওইখান থেকে। তো আমি আপনার হচ্ছে দাঁড়ায় জিনিস একটু বুঝার চেষ্টা করলাম। তো লোক দুজন যখন আপনার হচ্ছে মানে আপনার বনটা থেকে বের হয়ে আসলো, মেন রাস্তার মধ্যেই, ওই মাঝখানের রাস্তাটার মধ্যেই আছে, যখন বের হয়ে আসলো আমি দেখলাম যে দুইজন মানুষ দুইটার আপনার হচ্ছে মাথা নাই এবং সুঠাম দেখি, আপনার হচ্ছে লুঙ্গি পরা, মানে লুঙ্গি আসলে কি টাইপের লুঙ্গি পরা আমি কিভাবে বলবো, আসলে এটা লুঙ্গিও না, আপনার হচ্ছে যে আমার একদম এক্স্যাক্টলি ওয়ার্ডটা খেয়াল আসতেছে না, বাট আপনার হিন্দু সমাজের মধ্যে আপনার হচ্ছে যারা আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে যে লুঙ্গিটাকে একভাবে পরে না, আপনার হচ্ছে পাদ্রি টাইপের, বাট আমার খেয়াল নাই। যাই হোক, আমি বুঝতে পারতেছি না এই জায়গাটা, আই এম সরি। তো যাই হোক, লুঙ্গিটা কিছুটা প্যান্টের মতো করা ছিল, দেখতে প্যান্টের মতো লাগতেছিল। তো যখন আপনার হচ্ছে ওই লোক দুজন বের হয়ে আসলো, শুধু ওইটাই পরনে, এবং আপনার হচ্ছে দুইজনের দুই হাতে, একজনের ডান হাতে আর একজনের বাম পাশে, ওরা দুজন দুইটা বস্তা নিয়ে আসতেছিল। তো এটা একদম ক্লিয়ারলি বুঝাইতেছিল। তো আমার মনে হইলো যে এখানে থাকা যাবে না, আমি হয়তো আমার সাইন পেয়ে গেছি যে হচ্ছে ভালো কিছু হবে না। তো যাই হোক, আমার মনে হলো যে না, এখন বাসায় চলে যাওয়া উচিত, কারণ এটা আমার জন্য জিনিসটা মানে হচ্ছে আপনার হচ্ছে কি বলে, মানে অনেক টেরিফাইং বা হচ্ছে অনেক ভয়ঙ্কর, বা মানে আমারও সিক্স সেন্স আমাকে বলতেছিল যদি তুমি বাঁচতে চাও বা তুমি যদি চাও তোমার কিছু না হয়, এক্সট্রিমলি ক্ষতি না হয়, তুমি এখান থেকে চলে যাও, আমার সিক্স সেন্স আমাকে বলতেছিল। তো আমি কি করলাম, আস্তে করে আপনার ঘুরে আপনার হচ্ছে ধরেন আমার বাসার যে শর্টকাট ওইটা নেওয়ার জন্য আমি মেন রাস্তা দিয়ে না ধরে যে আপনার মানে এক পাশের যে খালি জায়গা আছে ওই খালি জায়গা দিয়ে আপনার হচ্ছে একটা শর্টকাট মানে আমি নিতে গেছি নিছিও। বাট আমার যেটা হয়েছে, আমার আপনার হচ্ছে মোটামুটি একটা এরিয়া যেটা বন পার করতে হবে। তো ঘটনাটা আমি ভাবছিলাম যে আপনার হচ্ছে হয়তো বা এখানে শেষ হয়ে যাবে, যেটা আমি চলে যেতেছি। তো যাই হোক, আমি জোরে হাঁটা ধরলাম পিছনে ঘুরা। তো এর মাঝখানে আমি এই জিনিসটা খেয়াল করলাম যে আমি ওই যে ঢোকার সময় বা আমি ওই যে যখন আসছিলাম, আমি যে আপনার হচ্ছে একটা শিয়াল অথবা একটা কুকুরের মাথার কথা বলছিলাম, আপনার মেরুদণ্ডের হাড় সহ পুরোটা, আমি ওই জিনিসটা ওইখানে দেখতে পারলাম না। আমি দেখলাম যে ওই জিনিসটা নাই ওইখানে। তো আমার তো আর বুঝতে বাকি নেই যে এখানে উইয়ার্ড কিছু একটা হইতেছে, খুব আজব কিছু একটা হইতেছে। তো যাই হোক, আমি কি করলাম, আপনার হচ্ছে ওই শর্টকাট নেওয়ার জন্য আমি বনের মধ্যে ঢুকলাম। তো বনটা পার করে আমার হচ্ছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কাঠবাগান। তো কাঠবাগানটা পার হয়ে আপনার হচ্ছে মেইন রোড।
তো মেইন রোডের অপোজিটে হচ্ছে আমার বাসা। তো আমি কি করলাম, আপনার হচ্ছে বনের ভিতরে ঢুকলাম। বাট বনের ভিতরে ঢোকার পরে এরপরে আপনার কি হইলো, মানে আমার জন্য ব্যাপারটা আরো টাফ হয়ে গেল বের হওয়া, বা আমার জন্য জিনিসটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। আমি খেয়াল করলাম বনের ভিতরে ঢোকার পরেই আপনার হচ্ছে গাছের বিভিন্ন জায়গা থেকে মানে আপনার হচ্ছে একটা পাখির ডাক, আমরা অনেকে ডাক পাখি বলি, আবার এরকম অনেক সুপারস্টিশন আছে, অথবা আপনার হচ্ছে গ্রামে অনেক সুপারস্টিশন আছে এই ডাক পাখিকে নিয়ে, সেটা অনেকে জানবেন। যে আপনার হচ্ছে যারা ডাক পাখির ডাক শুনে রাতের বেলা তাদের সাথে খারাপ কিছু হয় বা ক্ষতি হয়, যদিও এটা অবভিয়াসলি এটা পুরো ভুয়া কথা। আর যাই হোক, মানে গ্রামে এরকম একটা সুপারস্টিশন প্রচলিত আছে, ইভেন আমাদের গ্রামেও আছে। তো আমি শুনতেছি যে আপনার হচ্ছে একটা ডাক পাখি আপনার হচ্ছে গাছের বিভিন্ন সাইড থেকে ডাকতেছে, মানে মনে হইতেছে যে আপনার সুইচ করতেছে, মানে সেকেন্ডের মধ্যে এক গাছ থেকে আরেক গাছে সুইচ করে ডাকতেছে। তো জিনিসটা অনেক উইয়ার্ড ছিল। এর মধ্যে আবার যেটা হয় যে জঙ্গলের ভেতরে আমি শব্দ পেতে থাকি যে আপনার হচ্ছে যে মানে গাছের গোড়া ধরে বড় বড় গাছ, কিন্তু একটা কাঠ গাছ কিন্তু বিশাল বড়, মনে হচ্ছে যে আপনার হচ্ছে কাঠ গাছগুলাকে মানে ধৈরা কেউ টান দিয়ে আপনার হচ্ছে মাটি থেকে তুলে ফেলতেছে। এবং মানে একটা বিশাল একটা গাছ আপনি যদি আপনার হচ্ছে কেউ যদি মাটিতে মানে টাইনা ফেলে টাইনা উঠাইতে যায়, তো যেমন একটা শব্দ হবে এমন শব্দ হইতেছে। শব্দটা আমার ডান দিক থেকে আসছিল, যে গাছ উঠায়া ফেলার যে শব্দটা ওই সেট থেকে আসতেছিল, যে সেট থেকে আমার আপনার হচ্ছে যে ওই দুজন লোক আসতেছিল দরকারটা। তো আমি এমন শব্দ পাচ্ছি খুব মানে মোটামুটি ভালো দূর থেকে, যেহেতু আমি একটা মোটামুটি ভালো পেসে হাঁটা ধরছিলাম। তো আমি শব্দ পাইতেছি যে আপনার হচ্ছে কেউ গাছ আপনার হচ্ছে এরকম উঠায়া ফাইঙ্গা আপনার হচ্ছে আমার দিকে আসতেছে। তো ওই সময় আমি আবার হচ্ছে মানে মনে হলো যে দৌড় দেওয়া ঠিক হবে না, এই জন্য যে আপনার হচ্ছে যদি আমি দৌড় দিই, আমার কাছে মনে হয়েছিল পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছিল যে আপনার আমি যদি দৌড় দিই আমার সাথে আরো খারাপ কিছু করতে পারে। তো এই সিচুয়েশনে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখা আপনার হচ্ছে এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়া। তো আমি আবার যেটা করি, আপনার সুরটা বন্ধ করে ফেলি। আমি একটু কনফিডেন্স ছিলাম ওই সময় যে হচ্ছে কিছু হইলেও ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমার আর কোনো ক্ষতি হবে না। তো এরই মধ্যে আমি যখন একদম মানে আমি হাঁটা অবস্থায় ছিলাম, এরই মধ্যে আমি খেয়াল করলাম যে আপনার হচ্ছে বনটা পার হয়ে মোটামুটি একটা ঢালু একটা জায়গা আছে, ওই ঢালটা পার হয়ে আমার আবার কাঠ বাগানে উঠতে হবে। তো ওই যে ঢালটুকু ওই জায়গাটুকু ফাঁকা। তো আমি দেখলাম একটু দূর থেকে জ্যোৎস্নার আলোর মধ্যেই যে আপনার হচ্ছে কুকুর টাইপের কিছু একটা উঁচা লম্বাতে আপনার হচ্ছে অলমোস্ট একটা গরুর সমানই হবে, আমাদের যে দেশি গরুগুলো আছে বড় দেশি গরুগুলা, তো উঁচা লম্বাতে আমাদের দেশি গরুর সমান হবে। এন্ড ওইটা একটু পজ করলো, ওই জিনিসটাতে দেখে আমি একটু থাইমে গেলাম। মানে একদম কালো জিনিসটা পুরা, চোখ দুইটা একদম ক্লিয়ারলি বোঝা যাইতেছিল হলুদ কালারের। বাট যেহেতু একটা খালি জায়গায় ছিলাম এবং জ্যোৎস্না রাত ছিল, আমি যতটুকু দেখতেছি, আমি আবার ছিলাম ঢালের উপরে, ওই জিনিসটা ছিল ঢালের নিচে একদম অপর সাইডে। আমি যখন আবার ঢাল উঠবো মানে কাঠবাগানের ওইটার একদম এন্ডে ছিল বা একদম লাস্ট মাথায় ছিল। তো মোটামুটি আমাদের একটা গ্যাপ ছিল, এটা মোটামুটি একটা দূরত্ব ছিল। তো যাই হোক, আমি দেখলাম যে ওই জিনিসটা খুব থামলো আমাকে দেখা, বা এরকম সিচুয়েশনটা কিছুটা এরকম ছিল যে ও আমার পথ আটকায় দাঁড়াইলো। আয়সা আমি যে শর্টকাটটা নিব বাসায় যাওয়ার জন্য, আমার পথ আটকায় দাঁড়াইলো, কিছুটা এরকম দেখা গেল। তো আমি একটু থামে গেলাম এবং পিছন থেকে শব্দগুলো হঠাৎ করে একটু থামে গেল। আমি এটা পরে খেয়াল করছি যদিও, বাট আমি দেখলাম যে ওই জিনিসটা কুকুরের মতো দেখতে, মানে মাথাটা কিছুটা কুকুরের মতো, শরীরটা কিছুটা গরুর মতো, এবং আপনার হচ্ছে সামনের পা দুটা একটু বেশি লম্বা পিছনের পা দুটার থেকে। মানে আপনার হচ্ছে ওটাকে আপনি কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারবেন না। মানে বেসিক্যালি বুঝে দিতেছিল যে ওইটা কোনো সাধারণ কোনো প্রাণী না, এটা বুঝাই যাচ্ছিল। তো যাই হোক, আমি যখন আবার আপনার হচ্ছে একটু হাঁটা ধরলাম আবার সাহস কইরা,
তো দেখলাম যে ওটা একদম একদম শাই করে একদম আপনার হচ্ছে এটা বাতাসের মতো কিছুটা হইয়া মানে আপনার হচ্ছে দূরে সরে গেল। মানে আমি যত হাঁটতেছি ওই জিনিসটা তো দূরে সরে যেতেছে কিছুটা এরকম, বাট এটা আপনার হচ্ছে বাতাসের গতিতে হইতেছে, মানে খুবই আপনার হচ্ছে স্পিডে জিনিসটা হচ্ছে। তো আমি দেখে জিনিসটা ফ্রাইটেন্ড না হইয়া আমি আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি হাঁটা অবস্থাতেই আমি হচ্ছে আপনার আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন, ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, ভালোর দলে সবসময় থাকার চেষ্টাটা করছি। আজকে নিয়ে এসেছি সন্ধ্যার একটা ভিউ, আমাদের গ্রামের মানে মাঠের মধ্যে সন্ধ্যার ভিউ একটা, মানে সময়টা ছিল সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আমি একটা ভিডিও করার চেষ্টাটা করলাম, মনে করলাম যে আমাদের গ্রামের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হইতে পারে সন্ধ্যার সময়, আমি এতটুকু দেখানোর চেষ্টাটা করছিলাম। হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু শুরু করে দিয়েছি। এই যে প্রথমে একটা এখানে একটা পানি খড় একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু ভেঙে দিয়েছে পোলাপাইন। কি আর বলবো, পোলাপান একটু দুষ্টমি ফাজলামি মাঝে মাঝে এলাকার মধ্যে দিয়ে অনেক বড় ভাই মানে অনেক কিছু নিয়ে করে, তবে সেই রকম ফাজলামি করে না। এটা ভেঙে দিয়েছে মনে হয় এলাকার কোনো ছোট্ট বাচ্চারা। হ্যাঁ, আমি দেখাতে চাচ্ছি, এই দেখেন নিচ থেকে ক্যামেরাটা ধরেছিলাম, সে আজকে মানে ভিডিও করার সময় আমি ক্যামেরাটা নিচ থেকে ধরেছিলাম। হ্যাঁ, নিচ থেকে মনে করলাম যে নিচ থেকে অনেক সুন্দর লাগবে হয়তো, এই কারণে আর কি ক্যামেরাটা নিচ থেকে ছোটভাবে আস্তে আস্তে গিয়েছিলাম। ক্যামেরাটা মানে অনেক ভালো লাগবে বললেই চলবে, এই কারণে আর কি আপনাদের সামনে নিচ থেকে ক্যামেরাটা ধরেছি। হ্যাঁ, এই দেখেন এখন আমি ঢুকিয়ে দিলাম, মানে ক্যামেরাটা নিয়ে গেলাম এখন একটা ক্ষেতের মধ্যে দিয়ে, ক্ষেত থেকে উঠাইলাম। হ্যাঁ, সুন্দরই লাগছে, আমার কাছে অনেকটা ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। সন্ধ্যা বলাটা আমার হয়তো ভুল হবে, সন্ধ্যা ছিল না তখন, মানে সন্ধ্যা ছিল না, মানে আজরানের পর নামাজের সব পরে মানে যে ভিউটা সুন্দর লাগছে দেখতে, একটু রৌদ্র ছিল, আবার একটু অন্ধকারও ছিল। আকাশটা একটু ছোট্ট একটু মেঘাচ্ছন্ন ছিল, মানে ছোট্ট একটু মানে অল্প মেঘা আকাশ ছিল, মেঘের আকাশ ছিল, মানে দেখতে কিন্তু অনেকটা সুন্দরও লাগছিল আকাশটা, মানে আকাশটা অনেক ভালো লাগছিল আমার কাছে, দেখতে অনেকটা ভালো লাগছিল, মানে আকাশটা অনেকে দেখতে আমার কাছে ভালো লাগছিল। আমি কিন্তু এই যে দেখা যাচ্ছে যে আমি ক্যামেরাটা ধরছি এবং কি 2-4টা জুমও করছি, একটু মাঝে এই যে আবারও ক্যামেরাটা নিচে নিয়ে আসলাম, যাতে নিচের থেকে ভিউটা দেখতে যাইতে পারি আমরা। এই যে এখান দিয়ে রাস্তার মতন কিছু একটা, মানে এখান দিয়ে মানুষ হাঁটাচলা করে যখন ক্ষেতের মধ্যে দিয়ে কেউ আসে, আর এই যে এখান দিয়েও হাঁটাচলা করে, এই কারণে আমি মনে করলাম যে আগে নিচ থেকে ক্যামেরাটা ধরি, আবার উপরে উঠাইছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা এখন উপরে উঠানো হয়েছে, আবার নিচ থেকে হয়তো ক্যামেরাটা ধরবো এখন আমি। হ্যাঁ, এই যে ধরছি, মনে হচ্ছে যে মানে ক্ষেতের মাঝখান দিয়ে, মানে ক্ষেতের সাইড দিয়ে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ক্ষেতের সাইড দিয়ে নিয়ে যাচ্ছিলাম বললেই চলবে। এই যে ইয়াটা ছিল, মানে ক্যামেরাটা ছিল এখন উপরে, এখন হচ্ছে আমি আস্তে আস্তে নিচে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে নিচ থেকে নিয়ে যাব এখন আমি। হ্যাঁ, ক্যামেরাটা যে নিচের দিকে নেওয়া আছে, এখন নিচ থেকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখতে অনেকটা অন্ধকার লাগলেও মানে দেখতে হয়তো আপনাদের কাছে অনেকটা অন্ধকার লাগছে, মনে হচ্ছিল যে আপনাদের অনেক সুন্দর লাগবে মানে ভিডিওটা দেখতে। হ্যাঁ, ভিডিওটা দেখতে হয়তো সুন্দর লাগতে পারে। এখন আবার ক্যামেরাটা উপরে এনেছি। হ্যাঁ, সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, মাঝে এরকম ভিডিও করতে আমার ভালো লাগে, এই কারণে আর কি আমাদের গ্রামটা দেখানোর ইচ্ছা করলো, আপনাদের জাগলো, আমার মনের মধ্যে জাগলো, এই কারণে আর কি ক্যামেরাটা ধরলাম এবং কি নিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, আবার মানে আমি পিছন থেকে যে দিক থেকে এসেছি সেই দিকে আবার ক্যামেরাটা ধরেছি। হ্যাঁ, আবার জুমও করলাম, দেখি বাহ ভালোই লাগছে। হ্যাঁ, একটু জুম করছি, ছাড়ছি, এরকম ভাবেই চলছে। হ্যাঁ, ওই যে ক্যামেরাটা ধরলাম আবারও নিচ থেকে এখন আমি। হ্যাঁ, ক্যামেরাটা আবারও নিচ থেকে ধরেছি, অনেকটা নিচেও হয়ে গেছে, সুন্দর লাগছে মনে হচ্ছে। এই দেখো আবার যাচ্ছিলাম সামনের দিকে, চারপাশটা একটু ভিউটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, চারপাশ দিয়ে একটু মানে ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম, সুন্দর লাগছিল ভিউটা। হ্যাঁ, ক্ষেতের উপর দিয়ে সবুজ শ্যামলি, হ্যাঁ সবুজ কিছু একটা, হ্যাঁ সবুজের জিনিসটা অনেক দেখতে ভালো লাগছে হয়তো আপনাদের।
এরপরে মনে করলাম আকাশের দিকে ক্যামেরাটা ধরি, আকাশের দিকে ধরে আবার নিচে আনলাম। হ্যাঁ, নিচে আনা সত্ত্বেও কিন্তু আমি আবারও মানে উপরের দিকে ধরেছি, মনে হচ্ছিল যে আকাশ দিয়ে কিছু একটা যাচ্ছে উপর দিয়ে, তাই আর কি ধরেছিলাম, শয়তানি ফাজলামি করছিলাম। হ্যাঁ, আবার একটু সামনের দিকে ধরলাম, সামনের দিকে নিয়ে যাব হয়তো এখন আমি। হ্যাঁ, এই যে সামনের দিকে আগাচ্ছি, ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে। হ্যাঁ, নড়াচড়া করছে এবং কি এই যে দেখতে পাচ্ছেন একটা অন্য ভিন্ন একটা ক্ষেত। এতক্ষণ ছিল এগুলো হলো অন্য ক্ষেত আর এগুলো অন্য ক্ষেত। ওই যে একটা রাস্তা আছে সামনের দিকে, আবার মনে হচ্ছে যে হ্যাঁ রাস্তাও আছে। আমি এখন চলে যাচ্ছি, আবারও সামনের দিকে যাব, মনে হচ্ছিল যে আবার সামনের দিকে যাই। হ্যাঁ, এই কারণে আর কি সামনের দিকেও আগাচ্ছিলাম। হ্যাঁ, সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই যে আবার মাঠের মধ্যে মানে গাছের মধ্যে মানে গাছের নিচ দিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং কি উপর দিয়ে নিয়ে গেলাম, আবার ওর নিচের দিকে ধরছিলাম, নিচ দিয়ে নিয়ে যাচ্ছিলাম আর যাচ্ছিলামই। ভিন্ন ক্ষেতে, এই যে এখন ভিন্ন ক্ষেতের পাশ দিয়ে আমি নিচের দিকে ক্যামেরাটা ধরলাম। আবার মনে হচ্ছিল এই যে সামনের দিকে এই গাছটা দেখানোর জন্য একটু ইচ্ছা হলো নিজের মনের মধ্যেই, তাই আর দিকে দেখাইলাম। ওই যে একজন যাচ্ছে মনে হচ্ছে সামনে দিয়ে হাঁটতে হাঁটতে, আবার ক্যামেরার যে আলাদিনের চেরাকের মধ্যে, এটা আমি মূলত আলাদিনের চেরাকি বলি। হ্যাঁ, এবং কি এই যে আবার নিচ দিয়ে নিয়ে চলে গেলাম ক্যামেরাটা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বেগুন গাছ নামের কিছু একটা গাছ আছে। নিচ থেকে ক্যামেরাটা ধরেছিলাম, তখন আমি সুন্দর লাগছিল সেটা দেখতে। হ্যাঁ, সেটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল, ভিউটা অনেক সুন্দর ছিল। এই যে এখন ধরেছি আকাশ থেকে। হ্যাঁ, আমি ভিডিওটা করছিলাম আর এই যে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, এই কারণে ফুলের দিকে ক্যামেরাটা আমি বেশিবার ধরেছিলাম। হ্যাঁ, ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে। ক্যামেরাটা ধরেছিলাম আকাশের দিকে ধরেছিলাম এই কারণে যে আকাশটা অনেক সুন্দর লাগছিল, এই কারণে আকাশটা দেখানোর জন্য আপনাদের চেষ্টাটা করেছিলাম আমি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমি সামনের দিকে ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছি, আকাশের দিকে ধরেছি যে আকাশ দিয়ে কিছু একটা যাচ্ছিল, মনে হচ্ছিল একটা প্লেনটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, প্লেনটা দেখানোর চেষ্টা করেছিলাম এই কারণে আর কি প্লেনটা দেখানোর চেষ্টা করেছিলাম যে প্লেনটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং কি আমি সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। পেয়েছি। হ্যাঁ, সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল সামনের ভিউটা। সরাসরি সামনের দিকে আরো আগাচ্ছি এখন আমরা। হ্যাঁ, আগাইতে চলে যাচ্ছি সরাসরি সামনের দিকে। দৌড় পারবেন, ভালো লাগবে এবং কি শরীরটাও মানে ফিটনেস থাকবে, ফিট হয়ে থাকবে, আর চর্বি জমবে না, চর্বি হবে না। হ্যাঁ, যতই খাওয়া দাওয়া করেন, ফুটবল খেলে আমাদের ভালো লাগে, এই কারণে আর কি আমরা বিকেলবেলা চলে যাই ফুটবল মাঠে। বিকেলবেলা চলে যাই আমরা ফুটবল মাঠে সবসময়। মানে এই যে আজকে মানে এখন মানে বিকেলবেলা যদি বৃষ্টি আসে তাহলেও খেলবো, আবার না আসলেও খেলবো। মানে ফুটবল খেলতে আমরা অনেক ভালো লাগে, আমাদের একটা ভালো লাগে, ভালোবাসা, ফুটবলের প্রতি অনেক ভালোবাসা থাকে। হ্যাঁ, ফুটবলের প্রতি অনেক ভালোবাসা আছে বলেই আমরা প্রতিদিন বিকেলে চলে যাই সরাসরি ফুটবল মাঠে চলে যাই। হ্যাঁ, ফুটবল মাঠে এই কারণেই যাই যে মানে ফুটবল খেলতে ভালো লাগে, ফুটবল খেলাটা অনেক ভালো লাগে, দেখাটাও ভালো লাগে, আবার খেলাটাও ভালো লাগে। এই কারণে ফুটবল খেলাটা ভালো লাগে, এই কারণে আর কি আমরা চলে যাই বিকেল বেলার দিকে ফুটবল খেলতে। হ্যাঁ, এই যে আমি কিন্তু অনেক গল্প করছিলাম। হ্যাঁ, এর মধ্যে আমি বলে গিয়েছিলাম যে আমরা একটা প্রাকৃতিক দৃশ্য দেখাতে নিয়ে এসেছি আপনাদের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বেশি পানি হয়নি, এই জায়গাটা অনেক উঁচু থাকা সত্ত্বে এইখান দিয়ে বেশি পানি হয়নি বললেই চলবে। জায়গাটা অনেক উঁচু, মানে জায়গা উঁচু বলতে মানে এই জায়গাটা অনেক উঁচু। আর আমি পিছনে যে জায়গাগুলো দেখিয়েছি মানে ওই জায়গাগুলো অনেক নিচু বললেই চলবে, অনেকটা নিচু, কারণ ওই জায়গাগুলো নিচু হওয়ার কারণে এই দিককার পানি ওইদিকে গড়িয়ে চলে যায়, এদিককার পানি ওইদিকে গড়িয়ে চলে যায়, এই কারণে আর কি এই জায়গাটা উঁচু বলা হয়েছে আর ওই জায়গাটা নিচু বলা হয়েছে।
হ্যাঁ, আমরা কিন্তু চলে যাচ্ছিলাম এরকম করে দেখতে 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 চলে যাচ্ছিলাম সামনের দিকে, এবং কি দেখতে পাচ্ছেন ওই সোজা অনেক দূরে, মানে অনেক দূর মনে হচ্ছিল, তবে দূর নয় সেটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছপালা মানে মারা পড়ে গিয়েছে, তাদেরকে মাটি দেওয়ার জন্য প্রস্তুতি করছে। হ্যাঁ, তাদেরকে মেরে ফেলবে, কারণ তারা অনেক বড় অপরাধ করেছে। হ্যাঁ, অপরাধটাই হচ্ছে তাদের তাদের অপরাধটা ছিল এই মানে এই ক্ষেতের মধ্যে হওয়া, মানে তারা এই ক্ষেতের মধ্যে জন্মগ্রহণ করেছে বলেই তাদেরকে এখন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি করেছে কৃষকরা, যাদের ক্ষেত তারা প্রস্তুতি করে ফেলেছে তাদের মেরে ফেলার জন্য। এই কারণে আর কি উঠিয়ে রেখে দিয়েছে ওইখানে। হ্যাঁ, উঠিয়ে রেখে দিয়েছে ওই মানে রাস্তার কিনারে, রাস্তা বলবো না, হ্যাঁ মাটির রাস্তার কিনারে। আর এই যে সামনেও কিছু ছিল। হ্যাঁ, আর আমি এখন ধরলাম এই ক্ষেতের মাঝখান থেকে মধ্যখানের মধ্যে নিয়ে গেলাম। হ্যাঁ, নিচ থেকে গাছগুলো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল সুন্দর লাগছে। হ্যাঁ, আকাশটাও যেরকম মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল, মাঝে মাঝে মেঘ থাকে আমাদের আকাশ, মানে আমাদের আকাশ না, মানে আল্লাহ তাআলার আকাশ। হ্যাঁ, সব মাঝে মাঝে এখন বৃষ্টির দিন, এই কারণে আর কি বৃষ্টি থাকে। এই যে এগুলো কিন্তু মেরে ফেলার জন্য, মানে ওদেরকে কবর দিবে বলেই এগুলোকে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, এগুলোকে এখানে রেখে দিয়েছে ওদেরকে কবর দিয়ে দিবে বলেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এখানে রেখে দিয়েছে যে কবর দেব তোদের, এই কারণে কৃষকরা উঠে ফেলেছে। এদের অপরাধটা আমি আবারও বলছি, অপরাধটা হচ্ছে এদের অপরাধটা ছিল এই, মানে আবারও বলছি এদের অপরাধটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই ক্ষেতের মধ্যে জন্মগ্রহণ করেছে বলেই তাদের এই অপরাধটা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আর কি তাদের এতটা ভয়ের, মানে অপরাধ, অনেক বড় অপরাধ করে ফেলেছে তারা। এই কারণে আর কি তাদেরকে মারার জন্য এই ইসের মধ্যে, মানে মধ্যে থেকে উপড়ে ফেলেছে, নিচ থেকে মাটির নিচ থেকে উপড়ে ফেলে, এবং কি রেখে দিয়েছে এই ক্ষেতে, মানে ক্ষেতের সাইডে। এবং কি আমি এর মধ্যে কিন্তু আবারও একটু জুমও করছিলাম, মাঝে মাঝে জুম করতে ভালো লাগছিল। হ্যাঁ, শয়তানি করতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পাখির কিচির মিচির ছিল বলেই এখানে আমি করেছিলাম, জুম করেছিলাম। এই ঘাসগুলো গরু ছাগলে খায়। হ্যাঁ, গরু ছাগলে খায়। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি সেটা, এই যে ঘাসগুলো আমি নিচ থেকে ক্যামেরাটা করেছি, এই যে ক্যামেরা নিচ থেকে করেছি, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই যে দেখতেই পারছেন যে আবারও আর একটা জায়গায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম। হ্যাঁ, হাঁটতে হাঁটতে কিন্তু আর একটা জায়গায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে থেকে, সামনে অনেক কিছু আছে, এবং কি এই যে এই ধানগুলো কাটা হয়নি এখনো। হ্যাঁ, এই ধানগুলো কাটা হয়নি কারণ এই ধানের মালিক অনেকটা রেখে দিতে চাচ্ছে, বলেছে যে আমি একটু রেখে দেবো কিছুদিন, এই কারণে আর কি ধানের মালিককে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও তার জন্য একটু শয়তানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এ কারণে গিয়ে একটু শয়তানিও করে ফেললাম ধানগুলোর সাথে। ধানগুলো মনে হচ্ছে যে কোনো ছাড়াই, বালিশ ছাড়াই শুয়ে পড়েছে। হ্যাঁ, আর ধানগুলো অনেক পেকে গিয়েছিল, তবে মালিক যে কিসের জন্য কাটছে না সেটা মালিকেরই, মানে মালিকের কাছে প্রশ্ন করতে হবে আমাকে, হয়তো মালিককে খুঁজে পেলাম না। এরপরে এই কারণে আর কি মালিকের কাছে যাইতেও পারলাম না। হ্যাঁ, এরপরে সামনের দিকে আগাচ্ছিলাম, চলে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। হ্যাঁ, ভালো লাগছিল। আর ওই সামনে ওই দুইজন বলছে যে কি করছো, আমি বললাম যে জাস্ট একটু শয়তানি। হ্যাঁ, শয়তানি করছিলাম। হ্যাঁ, এই কারণে বলছিল তুমি তো আবার একটু শয়তানি করে বেশি পছন্দ করো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আর তারা হচ্ছে একটা কাজ করছে, সেটা হচ্ছে যে ধানগুলো কেটেছে। হ্যাঁ, সব মানুষের ধান কাটা শেষ, তবে তাদের ধান কাটা এখনো শেষ হয়নি। হ্যাঁ, তাদের ধান কাটাটা আর কিছুদিন আছে, এই কারণে তারা ধানগুলো কাটছিল। হ্যাঁ, এই কারণে মানে বোঝা নিচ্ছিল, ধান কাটার শেষে বোঝা মানে ধানগুলো বাড়িতে নিচ্ছিল। হ্যাঁ, বাড়িতে নিচ্ছিল। আর এই যে একটা পাগলা
কাকু বলছে মানে আমার আলাদিনের চেরাকের মধ্যে দিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, স্লো মোশনে হেঁটে হেঁটে যাচ্ছিল। দেখতে কাকুটার একদম ভিলেন নায়কই ভাবছিল, নায়িকা খুঁজতে এসেছে মাঠের মধ্যে হয়তো, কিন্তু সেটা নয়। কাকুটা খুঁজতে এসেছে ধানগুলোকে বাড়ি নিতে চলে এসেছে। হ্যাঁ, ধানগুলোকে বাড়ি নিতে চলে এসেছে। এরপরে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, আর সামনের দিকে মনে হচ্ছিল যে সামনের দিকে চলে যাচ্ছিলাম, আর মাঝে মাঝে পিছনের সাইডটা থেকে জুম করছিলাম, জুম করে দেখানোর চেষ্টাটা করছিলাম। হ্যাঁ, এই যে আবারও যাচ্ছি আমি আবারও সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে আবারও চলে যাচ্ছিলাম। যাইতে যাইতে পিছনের দিকটাও একটু দেখানোর চেষ্টাটা করছিলাম। আমার একটু ভালো লাগছিল যে পিছনের দিকটা দেখানোর চেষ্টা করি। গুলোকে বাড়ি নেবে বলে চলে এসেছে কাকুটাও। হ্যাঁ, কাকুটাও অনেক পরিশ্রম করছিল, এবং কি আমিও এর সাথে সাথে আমিও একটু শয়তানি করছিলাম বললেই চলবে, কিন্তু কাকুদের সাথে নয়, কারণ তারা মানে অনেক বয়স্ক লোক, কারণ তাদের সাথে আমার শয়তানি করাটা আসলে মেলে না। কেননা আমি শয়তানি করব আমার বয়সের লোকদের সাথে, আমি তো আর তাদের সাথে শয়তানি করতে পারি না, কেননা তারা হলো আমার চাইতে অনেক সিনিয়র। হ্যাঁ, আমি সিনিয়রদের সাথে চলি বলে, তাই বলে এত বড় সিনিয়রদের সাথে তো আর আমি আর শয়তানি করতে পারি না। হ্যাঁ, এর কারণে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, মাথা নেই, তবে মধ্যখানে কিছু ডালপালা আছে। মাথা নেই গাছটার, কিন্তু মাথা নেই, তবে ডালপালাগুলো আছে। আর এই যে এইখানে ক্যামেরাটা ধরেছি কিসের জন্য জানেন? একমাত্র এইখান দিয়ে, মানে এই যে ধানগুলো আছে না, এই ধানগুলোর পানিটা দেওয়া হয় এই যেই স্যালো মেশিন থেকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমি আরো সামনের দিকে মনে হব ওই জুম করছিলাম আর ছাড়ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি অনেক দূরে জুম করতে পারবো, কিন্তু না, তাও অনেক দূরে জুম করেছি। হ্যাঁ, চলে যাচ্ছি সরাসরি গল্পতে। হ্যাঁ, গল্পতে আবার আকাশের দিকেও লাইটটা মারছিলাম, লাইট নয়, আমার ক্যামেরাটা ধরছিলাম, জুম করছিলাম, ভালো লাগছিল। দেখতে 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 চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আকাশটা অনেকটা সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আপনারা জানেন এবং কি আমি নিজেও জানি যে আকাশটা দেখতে এতটা সুন্দর লাগে, মানে আকাশ অনেক সুন্দর। হ্যাঁ, এই কারণে আকাশের দিকে একটু ক্যামেরাটা বেশিরভাগ ধরেছিলাম। আমি জানি না কোন সময় আকাশ থেকে ক্যামেরাটা নামাবো। হ্যাঁ, এই যে দেখতে দেখতে নামিয়েও ফেলেছি। হ্যাঁ, দেখতে দেখতে নামিয়েও ফেলেছি, এবং কি আবারও আকাশের দিকে ধরেছি। হ্যাঁ, আবারও আকাশের দিকে ধরেছি, কিন্তু বুঝতে পারছিলাম না যে কখন আকাশের দিকে ক্যামেরাটা আকাশ থেকে নামাবো। হ্যাঁ, এক এক করে নামিয়ে ফেলেছি, এবং কি দেখা যাচ্ছে যে মানে যে কিছু মুরগি, কিংবা এই যে এখানে একটা গাছ, মানে এখানে অনেক গাছ আছে, এটা আমি ভিডিও করার চেষ্টাটা করেছিলাম। হ্যাঁ, দেখতে অনেকটা সুন্দর লাগছিল গাছগুলোর পাতাটা একদম পান পাতার মতন লাগছিল। আবার আমি এখন মানে ক্যামেরাটা গাছের মধ্যে নিয়ে গেলাম। হ্যাঁ, গাছের মধ্যে দিয়ে ভিডিওটা করছিলাম, আর এইরকম করে করে সুন্দর লাগছিল। দেখতে পেলাম না কিছুই। গাছের মনে করেছিলাম যে গাছের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু দেখতে পাচ্ছিলাম না কিছুই। হ্যাঁ, কি আছে না আছে দেখতে পাচ্ছি না। তবে তখন মনে করলাম যে ক্যামেরাটা আবার বের করে ফেলি গাছের মধ্যে ক্যামেরাটা গিয়ে আটকে গেল। মনে হচ্ছে যে কোন একটা জন্তু আমার ক্যামেরাটা ধরে রেখেছে, আনতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন ওই কাকুটা মনে হচ্ছে কিছু একটা মানে ধান নিয়ে যাচ্ছে। এরপরে আমি ক্যামেরাটা তার কাছে ধরেছিলাম। হ্যাঁ, আনতে না পেরে আবারও এখানে নিয়ে এসেছি। এখন আবার এই রাস্তা দিয়ে নিজ দিয়ে ভিডিওটা করতে করতে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, নিজ দিয়ে ভিডিওটা করছিলাম আর যাচ্ছিলাম।
সুন্দর লাগছিল ভিউটা। হ্যাঁ হ্যাঁ, আর পিছন দিয়ে মানে ওই যে ঘরটার মানে যেখানে আমি এতক্ষণ ক্যামেরাটা করেছি, হ্যাঁ, এবং কি আমি এখন নিয়ে যাচ্ছিলাম এই মানে ধানের ক্ষেতের রাস্তার সাইড দিয়ে, মানে যেখান দিয়ে মানুষ পানি দেওয়া নেওয়া করে, এবং কি এদেরকে ভিডিও করতে করতে গেলাম। ভালো লাগছিল দেখতে, অনেকটা সুন্দর লাগছিল ভিউটা নিচ থেকে। যতটা ক্যামেরার নিচের মধ্যে নিয়ে যাচ্ছিলাম ততটা দেখতে হয়তো সুন্দর লাগছিল আপনাদের, এবং কি আপনাদের কতটা সুন্দর লাগছে তা জানি না, তবে আমার সুন্দর লাগছে। ক্যামেরাটা কিন্তু এখন আমি সামনে দিয়ে নিয়ে যাচ্ছি আবারও। হ্যাঁ, দেখতে হয়তো আপনাদের অনেক সুন্দর লাগছে। আর হচ্ছে যে আপনারা কিন্তু সব সময় হ্যাঁ হ্যাঁ খেলাধুলা করবেন। খেলাধুলা করলে শরীর ফিটনেস থাকে, শরীর ভালো থাকে, এবং কি আমরাও কিন্তু সব সময় আর খেলবেন কিন্তু নিজেরা, এবং কি বাইরেও মাঝে মাঝে খেলাধুলা নিবেন, খেলাধুলা বাইরেও করবেন। এমন না বলছি যে শুধু গ্রামের মধ্যেই মানে নিজেদের মধ্যে খেলবেন, বাইরেও খেলাধুলা করবেন, বাইরে গিয়ে বড় ভাইদের সাথে কিংবা বাইরের টিমের সাথে খেলাধুলা করবেন, কিংবা নিজেদের এলাকার বড় ভাইরা আছে যারা, তাদের সাথেও খেলাধুলা করবেন। তাদের সাথে খেলাধুলা করলে ভালো হবে, ও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, যে কেন না তারাও অনেক কিছু মানে তারাও তো পিছনে অনেক কিছুই করে এসেছে, মানে অনেক খেলাধুলাই করেছে তারা। হ্যাঁ, তারাও কিন্তু অনেক খেলাধুলা করেছে নিজেরা। এই জন্য বলছি গ্রামে মানে বড় ভাইদের সাথে খেলাধুলা করবেন। আর বড় ভাইদের সাথে আমি অনেক খেলি। হ্যাঁ, এখন চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অনেক কিছু আছে, যেটা হচ্ছে যে এই যে এখানে কিছু শাকসবজি লাগানো হয়েছে। এই যে গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে, শাকসবজি লাগানো হয়েছে এখানে। হ্যাঁ, শাকসবজি লাগানো হয়েছে, এই যে দেখতে অনেকটা সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এই যে একটা গাছ, শাকসবজিরই একটা গাছ, এই যে একটা গাছ, মানে জায়গায় জায়গায় দুই একটা করে গাছ আছে, জায়গায় জায়গায় না একটু করে ফাঁকা ফাঁকা। আর এগুলো হচ্ছে মানে গাছগুলো উপরের দিকে উঠে দিয়েছে, ফাটকুড়ি দিয়ে ঘিরে দিয়েছে। মানে পাটকাঠি, ফাটকুড়ি যেটা আপনারা চিনেন, ওই যে পাট থেকে হয়, পাটের আঁশ বের করলে যেটা হয়। হ্যাঁ, দেখতে অনেক হয়তো আপনাদের সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে মানে ফাঁকা একটা গাছে এই যে পোকামাকড় আছে, এখানে কিছু পোকামাকড় গুলো হাঁটাহাঁটি করছে গাছের উপর দিয়ে। এটা হচ্ছে যে একটা গাছ, এই যে দেখতে পাচ্ছেন এটার একটা গাছ, এই যে বাঁশের উপর দিয়ে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এখন ক্যামেরাটা উপর থেকে ধরেছিলাম। হ্যাঁ, এখন এই যে এখানে কিন্তু অনেক গাছ আছে, কলা গাছের যেটা হচ্ছে যে মানুষ ইয়া করে, কলাগুলো খায় কিংবা কিছু মানে ব্যবসা করে কলাগুলো কেটে। এবং কি আমি কিন্তু কলা গাছগুলো দেখানোর চেষ্টাটা করছিলাম। কলা গাছ দেখতে আপনাদের হয়তো ভালো লাগবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে সুন্দর লাগছে কলা গাছগুলো দেখতে। এবং কি দেখতে দেখতে আমি দেখতে পেলাম, হ্যাঁ, এই যে একটা কলার মানে ছোপড়া দেখতে পেলাম। এই কারণে কলার ছোপড়াটাতে একটা ভিডিও শুট নেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, শুট নেওয়ার চেষ্টা করলাম। কলাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, যেগুলো দিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করে খায়, থেকে ব্যবসা করে নিয়েছিলাম আমি। দিকে সেই রাস্তার দিকে শুটটা করেছি। দেখতে অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে সামনের দিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম, দেখতে বেশি ভালো লাগছিল। এবং কি এরকম করতে করতে আমি কিন্তু আরো সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আর এখানে অনেকগুলো কলা গাছ ছিল, দুই একটা কলা গাছ নয়, কলা গাছ ছিল প্রায় হাতে গোনা প্রায় 20 থেকে 30টা কলা গাছ হবে। হ্যাঁ, 50টা বলবো না, আনুমানিক মিনিমাম 30টা হবে। যদি 50টা নাও হয় তাও 30টা কলা গাছ সেখানে হবে। সেখানে 30টা কলা গাছের
বেশি হবে হয়তো। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছিলাম কলা গাছগুলো। হ্যাঁ, যেটা হচ্ছে যে দেখতে সুন্দর লাগছিল কলা গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সুন্দর লাগছিল, তাই আর কি কলা